আসসালামু আলাইকুম। কমেন্ট করে জানাবেন যারা আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমাকে যদি শুনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ শুনতে পাচ্ছেন। আজকে আমরা একটা ছোট্ট ব্যানার ডিজাইন করে দেখাবো। অ্যাকচুয়ালি লাইভে অনেক সময় নিয়ে লাইভ করা এবং কোনো বিষয়ের উপরে অনেক সময় নিয়ে যে লাইভ হয় বা কোনো একটা টপিকের উপরে যখন আমরা ডিটেল আলোচনা করি সেটা আসলে একটু সময় সাপেক্ষ, একটা বোরিং টাইপের একটা জিনিস হয়ে যায়। ওই জন্য আমরা চেষ্টা করি যে ছোট ছোট জিনিস আহ, বা ছোট একটা সেকশনে যদি কাজ দেখি, এরকম যদি স্টেপ বাই স্টেপ অন্যান্য লাইভে যদি আমরা পরের সেকশন নিয়ে কাজ করি, আমি ওরকম প্রায় সময় চেষ্টা করি যে একটা সিরিজ মেনটেন করার, যে একটা ল্যান্ডিং পেজ বানাবো বা একটা পেজ বানাবো, ওই পেজের হচ্ছে প্রথম সেকশনটা আজকে করব, নেক্সট উইকে আর একটা সেকশন করব। এর আগে আমি এরকম প্ল্যান করেছিলাম, আমি কয়েকটা ক্লাসও নিয়েছিলাম এইভাবে, বাট পরে দেখা যায় আর হয়ে ওঠে না বিভিন্ন রকম ব্যস্ততার কারণে। তো আমি ওই নিয়তটা সবসময় থাকবে যে হ্যাঁ আমি নেক্সট সেকশন বা নেক্সট লাইভটা যেটা আছে সেটা হয়তো আমি এরকম কিছু একটা করবো। আজকে আমরা একেবারে শুরু যে ব্যানারটা সেটা নিয়ে কাজ করব, একটা ওয়েবসাইটের হিরো ব্যানার যেটা। হিরো ব্যানার নিয়ে যদি বলি যে আপনার কিন্তু ব্যানার, হিরো ব্যানার মানে হচ্ছে একটা ইমেজ থাকবে, ডানে বামে কন্টেন্ট থাকবে, একটু সুন্দর ডিজাইন থাকবে, এতটুকু না, এখানে স্লাইডারও হতে পারে, ভিডিও হতে পারে। তারপর অন্যরকম ব্যানারের মতো করে আবার আপনি প্রোডাক্টের ডিসকাশনও রাখতে পারেন, বা প্রোডাক্ট অফার রিলেটেড বা কাউন্টডাউন টাইমার অনেক কিছুই করতে পারেন। তো আমি হয়তো আপনাদের এই লাইভটা নেওয়ার আগে আমি পোস্ট দিয়েছিলাম, ওখানে উল্লেখ করা হয়েছে যে আমি সোগান পেজ বিল্ডারের উপর একটা হিরো ব্যানার বানিয়ে দেখাবো, আর এখানে কাস্টম কোডিং থাকবে। আজকে আমি পোস্ট দিয়েছিলাম আমার একটা সাকসেসের, ওইখানেও একজন কমেন্ট করেছে যে আহ, মানে র কোডিং আসলেই দরকার হয় কিনা। র কোডিং তো মাস্ট দরকার হবে, কারণ আপনি যদি পেজ বিল্ডারে কাজ করেন, পেজ বিল্ডারের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, আপনাকে যদি বলা হয় যে পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করেন, একটা ডিজাইন করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার মতো করে উইথাউট র কোডিং, মানে এসটিএমএল সিএসএস এর বা জাভাস্ক্রিপ্টের অনেক সময় হাত দিতে হয় কোডিং এ, তো ওইটা হয়তো লাগবে না যদি আপনার নিজের মতো করে ডিজাইন করেন। আপনার ইচ্ছে মতো আপনি ডিজাইন করলেন, ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট তো আর জানতেছে না বা শুনতে চাচ্ছে না যে আপনি কিভাবে করছেন, ক্লায়েন্টের আউটপুট দরকার, রেজাল্টটা দরকার। ওই দিক থেকে হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু ক্লায়েন্ট যদি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয় বা কোনো একটা ডেমো দিয়ে দেয় বা কোনো একটা ফিগমা ফাইল বা এক্সডি ফাইল, যে কোনো কিছু যদি দিয়ে দেয়, দেওয়ার পর যদি বলে এক্স্যাক্টলি এরকম কাজ করতে হবে, এরকম একটা ফাংশনালিটি থাকবে, এরকম ভাবে অ্যানিমেশন হবে, ওই জায়গাটায় কিন্তু আপনাকে, যদি পেজ বিল্ডার আপনাকে ওই এলিমেন্টের সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনাকে কাস্টম কোডিং করতেই হবে। হয়তো আপনাকে জাভা স্ক্রিপ্ট যে করে হাত দিতে হতে পারে, অথবা শুধুমাত্র সিএসএস দিয়ে আপনি কভার করতে পারেন। তবে এই জায়গাটায় কিন্তু আপনার কাস্টম যে কোডিং, সিএসএস এসটিএমএল এর যে কাজগুলো, সেটা আপনাকে জানতে হবে যে কোথায় ইমপ্লিমেন্ট করছেন, কিভাবে ইমপ্লিমেন্ট করলে কেমন হয়, অর্গানাইজ ওয়েতে করার একটা যে ব্যাপার থাকে। সিএসএস তো সবাই করে, এসটিএমএল সিএসএস তো সবাই জানে মোটামুটি। যে কোডিং করে না সেও দেখা যায় একটু নাম শুনছে বা একটু হাতে করে শিখে যায় আর কি। তো এই মানুষগুলোও দেখা যায় এটা করে, কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন একটা ব্যাপার থাকে। তো আমি আমার ক্লাসগুলোতে কিন্তু এটা দেখানোর চেষ্টা করি যে আপনি স্ট্যান্ডার্ড মেনটেন কিভাবে করবেন, একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যে আপনার প্রসেসটা, যে আপনি স্মার্ট ওয়েতে বা অল্প সময়ে অল্প সিএসএস আপনি কিভাবে আউটপুট জেনারেট করবেন, এগুলো একটু একটা ব্যাপার থাকে, একটা গাইডলাইন থাকে। আর একজন জিজ্ঞেস করছিল যে আহ, আমার কোর্সে, আমার যদি কোনো কোর্স নেই সেটাতে আসলে লিকুইড কোডিং থাকে কিনা। আমি আমার ক্লাসে লিকুইড কোডিং এর 3টা ক্লাস নেই, অথবা অনেক সময় দেখা যায় 4টা ক্লাস নিতে হয়, কারণ ক্লাসগুলো হয় একটু রিসার্চ করে করে জিনিসগুলো করা হয়, তো সব ক্লাসের আবার কন্টেন্ট একরকম থাকে না। দেখা যায় আমরা একটা ডেমো চুজ করলাম বা একটা আইডিয়া জেনারেট করলাম যে হ্যাঁ আমরা আজকে এটা দেখবো, সেটা চেঞ্জ হয় কেন? কারণ আমি যখন কাজ করি, কোনো একটা ক্লায়েন্টের নতুন একটা কাজ করলাম, ওই কাজটা আমার ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছিল যে এই কাজটা আমি যদি ক্লাসে দেখাই ওরা একটু উপকৃত হবে। ওই জন্য আগের যে কারিকুলাম বা আগের যে কন্টেন্ট বা যেটা দেখানোর কথা হয়তো ওটা দেখাচ্ছে না, এরকম চেঞ্জ হয়। ওই কারণে দেখা যায় কোডিংয়েও দেখা যায় কিছু চেঞ্জেস আসে, তখন দেখা যায় অনেক রকমের বাগ আসে, অনেক রকমের প্রবলেমস আসে, ক্লাস নেওয়ার সময় কিন্তু এই জিনিসগুলো হয়। তো ওইটা সলভ করতে যে টাইম লাগে, তখন আমরা হয়তো একটা ক্লাস 2টা ক্লাস বাড়িয়ে নিই। আর এখানে মজার বিষয় হচ্ছে যে ক্লাসগুলোতে শুধুমাত্র আমি যে দেখাই, মেন্টরিং করি এমন না, আমার যারা লার্নার থাকে তারাও দেখা যায় আমার সাথে সঙ্গ দেয়, মানে তারা শুধু শেখে না, তারা শিখায়ও।
মানে তাদের এক্সপিরিয়েন্স গুলো আমি দেখা যায় নিই, বা গেট টুগেদার হয় আর কি, মানে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার হয় আর কি একের সাথে, একে অপরের সাথে। আচ্ছা, আমি একটু আমার লাইভটা একটু শেয়ার করে নিই। আমি এরপরে হচ্ছে কোডিং এ ঢুকবো, একটু ওয়েট করেন, আমাকে জাস্ট 20 সেকেন্ড টাইম দেন। আপনারা চাইলে আপনাদের এই আমার এই লাইভটা যদি মনে করেন যে হ্যাঁ মানুষদের উপকারে আসবে বা কাজে লাগবে, আপনারা একটু শেয়ার যদি করতেন। কিন্তু আহ, ভাইয়া আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের শেষ করেছি শিখবি সবাই থেকে, এখন লারাবেল শিখছি ফাইসাল আহমেদ হিমেল ভাইয়ের কাছ থেকে। গ্রেট। ইন্টার্নশিপ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া, অবশ্যই আপনি আমাকে ইনবক্স করবেন ভাই। আপনি আমাকে ইনবক্স করবেন, আমি খুব খুশি হলাম আপনি ইন্টার্ন করতে যাচ্ছেন আমাদের শিখবি সবাইতে। এখন ভিউয়ার্স হচ্ছে 36টা, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স দেখলে ভালোই লাগে, কমেন্ট করলে আমি বেশি খুশি হই। আচ্ছা, আমি লাইভ আমি লাইভ তো আমার ফেসবুকে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আমাদের এই সেকশনটা তৈরি করি। কারো যদি কোনো কোশ্চেন থাকলে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার। একটু সময় দেবেন, আমি একটু শেয়ার করছি। ওকে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন রাইট? একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমি আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্ট থেকে এই বাগডুম ঘোড়াডুম একটা অ্যাকাউন্ট করেছি। আমি চেষ্টা করি ক্লাসে একটু ফানি টাইপের নাম দেওয়ার জন্য, যাতে একটু মজা করে ক্লাসগুলো করা যায়। তারপর এখানে ডুগডুগি দিয়েছিলাম, আর এগুলো হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্সেস। তো আমি এখানে আসার পর আমি এখানে লগ ইন করেছি। আমি এটা আগে করেছি, মাঝে মাঝে লোডিং নেয়, হ্যাঁ, ওই লোডিংটাকে অ্যাভয়েড করার জন্য এই কাজটা করেছি। এবং এখানে আমি শোগান ইনস্টল করা আছে, সেটা আমি করে রেখেছি। আমার এখানে যেতে হবে শোগানের, এখানে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। আমি আপনাদের একটা সেকশন, নতুন একটা পেজ ক্রিয়েট করে সেকশনগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে অ্যাড নিউতে যাই, তারপর দেখবেন 4টা সেকশনে, কিন্তু 4টা ক্যাটাগরিতে, 4টা টাইপে আমি কিন্তু পেজ বানাতে পারি। স্ট্যান্ডার্ড হচ্ছে আমার নর্মাল যে কোনো ধরনের পেজ, সেটা হচ্ছে হোম পেজ হতে পারে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড পেজ বলতে গতানুগতিক যে পেজগুলো বানাই সেটা। তারপর ল্যান্ডিং পেজ কিন্তু বানানো হয় স্ট্যান্ডার্ড থেকে। তারপর এখানে যদি যাই, এই প্রোডাক্টে কিন্তু আপনি শুধুমাত্র প্রোডাক্ট পেজ বানাবেন। আর কালেকশনে হচ্ছে আপনি কালেকশন পেজ আর ব্লগ পোস্ট বানাবেন। যদিও আমি ব্লগ পোস্টের কাজ খুব একটা দেখি না, কারণ ক্লায়েন্ট কিন্তু ব্লগের প্রতি খুব একটা মানে ফোকাস দেয় হচ্ছে প্রোডাক্ট পেজ, ল্যান্ডিং পেজ এবং হোম পেজ। তো স্ট্যান্ডার্ড পেজের মাধ্যমে কিন্তু ল্যান্ডিং পেজ বানানো হয়। এখানে একটা জিনিস কি, আপনি যে কোনো পেজই বানান না কেন, আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন। আপনি চাইলে ওটাকে আবার প্রোডাক্ট পেজে শিফট করতে পারবেন, কালেকশন পেজে শিফট করতে পারবেন। এই জিনিসগুলো করা যায়। তো আমি চেষ্টা করি মার্কেট প্লেসে যখন কোনো ক্লায়েন্টের কাজ করি, তখন কাজের আগে আমি ডিরেক্ট প্রোডাক্টকে সিলেক্ট করে প্রোডাক্ট পেজ বানাই না। কারণ শোগান কি করে, মাঝে মাঝে ওই পেজটা বানানোর পর যদি আপনি পাবলিশ না করেন, সেটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পারে না, বা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। প্রিভিউ প্রিভিউ লিঙ্কে অনেক সময় দেখা যায় ওই কন্টেন্ট গুলো ভালোভাবে আসে না, বিশেষ করে ডাইনামিক ফাংশনালিটি গুলো আসে না। তো ওই কারণে ক্লায়েন্ট হয়তো আপনার কাজটা বুঝতে পারবে না। এই জন্য যেটা করতে হয়, আমি স্ট্যান্ডার্ড সেকশনের মাধ্যমে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করি অথবা কোনো স্যাম্পল নেই। তারপর আমি ডিজাইন করার পরে যদি ক্লায়েন্ট বলে হ্যাঁ গ্রেট, খুব ভালো হয়েছে, তখন আমি এটাকে প্রোডাক্টে কনভার্ট করি।
তো এইভাবে কি করলে কি হয়, আমি এরকমও দেখেছি, আমি ক্লায়েন্ট একটা রেটিংও খারাপ পেয়েছি এটার জন্য, যে আমি ডিরেক্ট প্রোডাক্ট পেজে কাজ করেছিলাম, আর এটার কারণে ক্লায়েন্ট আমাকে রেটিং খারাপ দিয়েছিল, কারণ ওই প্রোডাক্টটা কিন্তু সেল হচ্ছিল তার, এবং এই কারণে তার ডিজাইনের সমস্যা, মানে ডিজাইনে তো 19-20, তারপর হচ্ছে ডেমো কন্টেন্ট দেওয়া ছিল, এটাতে ও একটু ডিমোটিভেট হয়েছিল, এই কারণে আমাকে রেটিং খারাপ দিয়েছিল। রেটিং বলতে 4 পয়েন্ট সামথিং দিয়েছিল, 5ও দেয়নি, আরো কম দিয়েছিল। কাজ ভালো করেছে, কাজে ওনার কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমি কেন এটা করছি, কেন আমি পাবলিশ করেছি। তো আবার ওই পাবলিশ না করলে আবার কন্টেন্ট দেখানো যায় না, এটা একটা সমস্যা। এই জন্য আমি চেষ্টা করি একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে, নট প্রোডাক্ট পেজ। তো তারপরে আমরা কাজটা করি, আমি ব্ল্যাঙ্ক পেজে যাব, এখানে একটা নাম দিব, নামটা হতে পারে ল্যান্ডিং, বা আমি বলতে পারি যে এখানে ডেমো পেজ, আমার ইচ্ছে মতো নাম দেই। এই নামটা কিন্তু আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এমন না যে এই নামটা চেঞ্জ করতে পারবেন না। আমি এখানে ডেমো পেজ এইভাবে দিই, অটোমেটিক্যালি একটা স্ল্যাক তৈরি হয়, এবং আমার তো একটা স্টোর লিঙ্ক আছে, ওটার সাথে কিন্তু স্ল্যাকটা তৈরি হয়ে যায়। ইনক্লুড থিমস হিটার ফুটার, আমি হিটার ফুটার দিব কিনা, আমি হয়তো হিটার ফুটার রাখতেও পারি, নাও রাখতে পারি, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একটু একটা জিনিস দেখে নেই, যে হিটার ফুটার দিলে ওয়েবসাইটটা কেমন লাগবে, ওয়েবসাইটটা দেখতে কেমন লাগবে সেটা দেখে নিই। আমি এটাকে যদি প্রিভিউ করি, প্রিভিউ করার পর আপনি দেখবেন ওয়েবসাইটের উপরের দিকে দেখবেন এই হিটারটা আসবে, এবং এর নিচে কিন্তু ব্যানারটা আসবে। অর্থাৎ আমি যদি সোগানে কাজ করি, আমার কিন্তু হিটার, এই হিটার সেকশনটা আর হচ্ছে একেবারে ফুটার সেকশনটা, এই নিচের যে সেকশনটা আছে, এটা কিন্তু কখনো এডিটেবল না, এডিট করা যায় না, সোগান দিয়ে কিন্তু এডিট করতে পারবেন না। আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে হিটার ফুটার এডিট করতে পারি অ্যাড অন দিয়ে, এখানে কিন্তু এটা পারবেন না। এই কারণে আমরা যদি মনে করি ইউনিক কিছু ডিজাইন করতে চাই, আমরা হিরা ফুটা বাদ দিই, তখন আপনি এটাকে ডিসিলেক্ট করবেন। দেখেন আমার ইন্টারফেসটা এইভাবে দেখাচ্ছে। আমি ক্রিয়েট স্ট্যান্ডার্ড পেজে যাই, যাওয়ার পর আমরা এখন ইন্টারফেসটা দেখব, সোগানে ঢুকছি, এবং এখানে আমরা একটা ডিজাইনে প্রবেশ করব। তো আমি আপনাদের ডিজাইনটা কেমন হচ্ছে এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্ট্রাকচারটা আমি কিভাবে ম্যানেজমেন্ট করব, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এইটাকে ফোকাস দিই। দেখেন আমার এখানে এই জিনিসটা যে আসলো, ড্রপ ইউর এলিমেন্ট হিয়ার, আমি এখানে এটাকে ড্র্যাগ ড্রপ করলাম, তাহলে আমার একটা সেকশন ক্রিয়েট হলো। আমি আমার ডিজাইনে যখন কোনো পেজ ডিজাইন করি, আমি পুরো যতগুলো সেকশন বানাই, আমার এখানে হয়তো ব্যানার সেকশন থাকে, নিচে প্রোডাক্ট সেকশন থাকে, তার নিচে হয়তো ফিচার সেকশন থাকে, কাউন্টডাউন সেকশন থাকে, ভিডিও থাকতে পারে, যা কিছু বানাই না কেন, আমি আগে একটা সেকশন নিয়ে নিই, ওর ভিতরে সব কিছু করি। এটাতে কি হয়, আমি যদি কখনো মুভ করতে চাই, তাহলে আমার প্যারেন্ট যে সেকশনটা, এই সেকশনটা, এটাকে আমি মুভ করলে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু মুভ হবে। মুভ বলতে আমি অন্যান্য পেজেতে একই জিনিস ইউজ করতে পারি, তাই না? তো আমি একটা সেকশন নিয়ে নেই প্রথমত, এরপরে ভিতরে আর একটা সেকশন নেব শুধুমাত্র ব্যানারের জন্য, এখানে আমি ব্যানারের জন্য সেকশন নেব। আপনি নিচে কিন্তু দেখতে পাবেন যে আপনার হায়ারার্কিটা, যে আপনার সেকশন কলিং সিস্টেম। সেকশন বলতে এখানে আমরা যখন HTML CSS কোডিং করি, আমরা কিন্তু ডিপ দেই, সেকশন দেই, ডিপ দেই, হিডার দেই, ফুটার দেই, বিভিন্ন রকমের ট্যাগ ইউজ করি। আর এখানে শুধুমাত্র সেকশন, অনলি সেকশন। এই সেকশনটা আপনি চাইলে ডিপ হিসেবেও কাউন্ট করতে পারেন, সেকশন বা হিডার ফুটার যাই বলেন না কেন, আপনি কিন্তু কাউন্ট করতে পারবেন। ওকে, আমি একটা সেকশন দিলাম, যেই সেকশনের নাম হবে হিডার। আর এলিমেন্টর যদি ইউজ করতাম, সরি এলিমেন্টর না, পেজ ফ্লাই, তাহলে কিন্তু এখানে নাম দেওয়া যেত। তো আমি এখানে এই জায়গাটায় আমি একটা নামকরণ করব। এটা ম্যান্ডেটরি না, আমি এমনিতেই করছি। আমি এখানে বলবো ব্যানার সেকশন, আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু ম্যান্ডেটরি না নামটা দেয়া। তো এটা দেওয়ার কারণ হচ্ছে, যদি কখনো আমার ইউনিকলি এই সেকশনে ডিজাইন করতে হয়, তাহলে আমি এই ক্লাসটাকে ধরে কাস্টম কোডিং যদি করতে হয়, তাহলে আমি এটাকে করতে পারবো খুব ইজিলি। তো আমি এটা দিয়ে দিলাম, এবং এখানে ক্লিক করার পর আপনি যে সেকশনটা পাচ্ছি, যদি আমার ভিতরে আমি এর ভিতরে যদি একটা নির্দিষ্ট উইথ দিয়ে কাজটা করতে চাই, ভিতরের কাজটা, তাহলে আমি আর একটা সেকশন নেব। তো আমি এখানে এই সেকশনটা দিয়ে দিলাম। খেয়াল করবে আমার সেকশন হায়ারার্কি, সাপোজ এই সেকশনের একটা নির্দিষ্ট উইথ দেবো। এখানে দেখবেন যখন আপনি সেকশনে ক্লিক করবেন, আপনি কন্ট্রোলস দেখতে পাবেন, আর একটা হচ্ছে স্টাইল, যেখানে প্যাডিং মার্জিন করা যায়, শ্যাডো দেওয়া যায়, বর্ডার দেওয়া যায়। তারপর রেসপন্সিভ, কোন ভিউতে কেমন দেখবেন। আবার এখানে দেখবেন আইকনগুলো, কোন ভিউতে কতটুকু উইথ নিয়ে দেখাবেন, প্যাডিং মার্জিন কোথায় কতটুকু রাখবেন, সব দেখাচ্ছে। কন্ট্রোলসে যাওয়ার পর এখানে বাই ডিফল্ট কিন্তু মিনিমাম হাইট দেওয়া থাকে, যার জন্যই কিন্তু আপনি একটা হাইট দেখতে পাচ্ছেন। এখানটা আমি বলবো ম্যাক্সিমাম উইথ 12 পিক্সেল। তো 1200 পিক্সেল দেওয়ার কারণে আপনি একটা বর্ডার দেখতে পাবেন। এই বর্ডারটা কিন্তু এখানেও কিন্তু একটা বর্ডার আছে, কিন্তু ওটা বোঝা যায় না। আমি এখানে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করবেন, লক্ষ্য করবেন এখানে সেকশনটাকে কল করেছেন কিনা, যেটা হচ্ছে থার্ড সেকশন। এবং 1200 পিক্সেল দেওয়ার কারণে আমি এটাকে অ্যালাইন করবো সেন্টার পয়েন্টে। তো আমি এখানে স্টাইলে যাব, যাওয়ার পর দেখবেন এখানে
লিঙ্ক করা আছে এখানে, যদি আমি তুলে ফেলি তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি সবগুলো কাজ করবে, আর যদি লিঙ্ক করেন তাহলে লেফট রাইট টপ বটম জোড়া জোড়া কাজ করবে। তো আমি লেফট রাইট কি করব, অটো করে দেবো। তো আমি এখানে ক্লিক করা মাত্র দেখবেন ও সেন্টার পয়েন্টে আসে। এবার দেখবেন বাম দিকে কিন্তু বর্ডার দেখতে পাচ্ছেন, এবং এখানেও আমি অটো করে দেবো যাতে সেন্টার পয়েন্টে আসে। তো সেন্টার পয়েন্টে আসলো, ওকে ফাইন। দেখেন এখানে একটা সেকশন আছে আর ভিতরে কিন্তু আরেকটা সেকশন আছে, এই যেখানে দেখতে পাবেন। তো আমি এই সেকশনে যদি কখনো ব্যাকগ্রাউন্ড কালার দিই সেটা কিন্তু 100% উইথ হবে। আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আবার এখানে দেখবেন কিছু কালার সেভ করা যায়, যেমন আমি এটা কিন্তু আগে ছিল না, শোকান কিন্তু নতুন আপডেট করেছে। তো আমি এখানে মনে করেন এই কালারটা চুজ করলাম, এবং আমি যদি মনে করি কালারটা আমার ফিউচারে আমি অনেক জায়গায় ইউজ করব, তাহলে আমি কি করব, এখানে ক্লিক করে সেভ করে নেব। এটা করা যায়, এবং আমার এই শোগানের যতবার আমি যতগুলো পেজ বানাবো আমি কিন্তু কালার কোডটা ইউজ করতে পারবো। এটাতে কি হয়, আপনার কিন্তু থিম কালার থাকে না, থিম কালারের জন্য আপনি কিন্তু রিপিট কালার ইউজ করতে পারেন। তো এটা আমরা যদিও এই কালারটা দিব না, আমরা এখানে একটা ইমেজ দিব। যদি আমরা এরকম চিন্তা করি তাহলে কোন সেকশনে দিব, আমরা কিন্তু এই সেকশনে দেবো। খেয়াল করবেন আমি যদি এই সেকশনে কোনো কালার দেই সেটা কিন্তু সেন্টার পয়েন্টে যাবে একটা নির্দিষ্ট উইথে, কারণ এটাকে আমি 1200 পিক্সেল বলেছিলাম। তো আমি কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোথায় কি হচ্ছে এটা দেখানোর জন্য। তো আমি এটাকে রিমুভ করে দেবো। খেয়াল করবেন এখানে কালার যখন দেওয়া হয় তখন কিন্তু কালারটাকে রিমুভ করা যায় না। রিমুভ করা যায় না বলতে আমি কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট করব, এটা কিন্তু করা যাবে এই জিনিস থেকে, কিন্তু কালারটাকে যে আমি আগের অবস্থানে নিয়ে আসতে পারবো না, এটা সম্ভব হয় না। আর এখানে দেখবেন সলিড এবং গ্রাডিয়েন্ট কালারও আছে। আমি এই সেকশনে এখন যে ব্লু দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে গ্রাডিয়েন্ট কালার দিই, কালারে সিলেক্ট করার পর এটা আসবে, আমি এখানে ক্লিক করি, তাহলে আপনি গ্রাডিয়েন্ট কালার কিন্তু একটা ইন্টারফেস পাচ্ছেন। তো আমি এখানে যদি ক্লিক করি উপরের কালার, আর এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই কালার চুজ করবেন যেটা ডান দিকে। এটা করার পর আপনি যদি নিচের দিকে দেখেন এই কালারটাকে যে আপনি সার্কেলিং করবেন, রোটেট করবেন, এই জিনিসটার অপশন কিন্তু এখানে নাই। আপনি কিন্তু এটা করতে পারবেন না। যদি আপনি কালারটা দিয়ে থাকেন, আপনি যে রোটিং করবেন বা রেডিয়াল কালার করবেন, হরিজন্টাল কালার, মানে আপনার কালার যে প্যাটার্ন গুলো যে আপনি মেনটেন করবেন সেটা আপনি করতে পারবেন না। তো আবার আপনি যদি এখানে মাঝখানে ক্লিক করেন যে আপনি চাচ্ছেন যে আরেকটা গ্রেডিয়েন্ট কালার দিব মাঝখানে সেন্টার পয়েন্টে, সেটা আপনি পারবেন না। হ্যাঁ পারবেন, আমি ট্রাই করছিলাম, হচ্ছিল না। আমি এখানে যাই, যদি আমার কাছে মনে হয় যে এইখানটায় এই কালারটা আমি ইয়েলো দিব, দেখেন আমার কিন্তু মাল্টিপল কালার আছে, তার মানে কি আপনি এখানে অনেকগুলো কালার দেবেন। যখন প্লাস চিহ্ন যখন আছে তখন আমি হয়তো এখানে ক্লিক করছি, এই জন্য হচ্ছিল না। এটা হচ্ছে, কিন্তু আমি যে রোটেট করব এটা দেখেন তো এখানে আছে কিনা। আমি যদি এখানে ক্লিক করি এটা তো সলিড কালার, আর এখানে যদি ক্লিক করি এই অংশটা আসে, কিন্তু নিচে উপরে কিন্তু এরকম কিছু দেখতে পাচ্ছি না। তো আমি এটা নিয়ে একটু কাজ করবো আপনাদের সাথে। আমি সলিড কালার দিব অথবা ইমেজে দেবো, ইমেজ দিলে কিন্তু ইমেজের অপশনটা আসবে। আমি অ্যাকচুয়ালি ইমেজটাই দেওয়ার চেষ্টা করব। এখানে ইমেজটা আসার পর আমি পিক ইমেজ অপশন ক্লিক করব। করার পর আপনি দেখবেন এখানে এডিট মিডিয়া, তার মানে আমাকে ছবি আপলোড করতে হবে, অথবা ইয়োর মিডিয়া লাইব্রেরি, এখান থেকে কিন্তু দেখবেন অনেকগুলো ছবি আপলোড করা হয়েছে। আমি চাইলে কিন্তু যে কোনো একটা নিতে পারি। এখানে অনেক কিছু আপলোড করা হয়েছে, আমি এগুলো থেকে ইউজ করি, অথবা আপনি চাইলে পিক্সাবে, পিক্সেলস, তারপর হচ্ছে আনস্প্ল্যাশ, এখান থেকে আপনি নিতে পারেন। যদি ক্লায়েন্ট প্রোভাইড করে সেটা তো আরো ভালো, ক্লায়েন্টের ওয়েবসাইটটার জন্য ক্লায়েন্টের ব্যানারগুলো ইউজ করবেন। আর ডিজাইন যদি আপনাকে না বলে থাকে যে কেমন ডিজাইন হবে, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট তার কম্পিটিটরের যে ওয়েবসাইট, তার কম্পিটিটর বলতে তার যে কম্পিটিটর বুঝছেন তো, মানে সে যে প্রোডাক্ট সেল করছে ওই রকম সিমিলার প্রোডাক্ট আর কি কোম্পানি সেল করছে তাদের মতো করে যাতে ডিজাইনটা হয় তার থেকে বেটার হয়, এটা মাথায় রাখতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এই ছবিটা আমরা এখানে পাচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি মনে করেন পিক্সাবে থেকে বা পিক্সেল থেকে কোনো ছবি নিচ্ছেন, যে ছবিটা আপনাকে ডাউনলোড করে আপলোড করতে হবে, সেটা হয়তো করতে হবে না যদি আপনি এইভাবে কাজটা করেন। আমি এখানে পিক্সাবেতে যাই, যাওয়ার পর আমি কোনো একটা ছবি চুজ করবো। আমি এখানে যাই আগে, তো এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন। আমি যে কোনো একটা ছবি চুজ করব, যেমন এই ফুলটা নিতে পারি। একটু কোয়ালিটি সম্পন্ন ছবি নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ডিসকভার মোরে ক্লিক করি। আচ্ছা, আমি খেলার যদি ছবি নেই, আমি এখানে ক্লিক করি। এই ছবিটা যদি নিতে চাই আমি চাইলে তো ডাউনলোড করতেই পারি, অথবা রাইট ক্লিক করে আপনি এখানে দেখবেন কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করেন। আবার এখানে যদি ক্লিক করি এটা কি জুম হয়? জুম হয় না। তো আমি কিন্তু কপি করে নিলাম ছবির ইয়েটা। তো এখানে দেখবেন ছবি তো আসছে, আমি এখানে ক্লিক করি, এরা কিন্তু আবার এটা আসবে। এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব, তারপরে এই ছবির লিঙ্কটা এখানে বসে দেবো। তারপর আমি আপলোডে ক্লিক করবো, ও অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে এখানে বসে যাবে। ডাউনলোড কিন্তু হয়ে যায়, এমন না যে সার্ভার লিঙ্কটা ইন্টিগ্রেট হয়, তা কিন্তু হয় না। চলে আসছে না? এখন আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজে কিন্তু একটু প্রসেসটা একটু ভিন্ন।
যে আমি এভাবে দিই, কিন্তু আপনি যদি ইমেজ ট্যাগ দেন তখন কিন্তু প্রসেসটা ভিন্ন হবে, ওটা আমি দেখাবো একটু পর। তো এখানে আমি এটা দিলাম এবং এটা হাইটটা আমরা বাড়াবো। তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছিলাম কিন্তু সেকশনে, তো ভিতরে কিন্তু একটা সেকশন আছে ভিতরে। তো এই সেকশনে আপনি যদি মনে করেন যে হাইটটা আমাকে বাড়াতে হবে, তাহলে আপনাকে প্যাডিং দেওয়া উচিত। হাইট বাড়ানোর ক্ষেত্রে প্যাডিংটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি এখানে স্টাইলে যাই, যাওয়ার পর এখানে কিন্তু আমি প্যাডিং এ উপরে নিচে প্যাডিং করতে পারি, অথবা আপনি কিন্তু এই সেকশনেও ওই একই কাজটাই করতে পারেন। মানে এটা কিন্তু কোনো বাধাবাধকতা নাই, আপনি করে ফেলতে পারেন। আমি এখানে 100 দিলাম এবং অটোমেটিক্যালি উপরে নিচে হয়ে যায়। তো আমি এটাকে আরো একটু বাড়াই, ভিতরে যখন কন্টেন্ট দেবো তখন আমাকে কমায় দিলে হয়ে যাবে। আমি এতটুকু রাখি, হ্যাঁ। এবং এই যে ইমেজটা দিলাম, এই ইমেজের যদি পজিশনিং করতে চাই, যদি ইমেজটা কন্টেইন করি তাহলে এরকম আসে। কাস্টম করতে পারেন, কভার করলে নো রিপিট, রিপিট যদি হয় ইমেজটা কিন্তু রেজুলেশন বা ডাইমেনশনটা কিন্তু অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু মুভমেন্টটা কম হবে। নো রিপিট করে দিব এবং উপরে নিচে কিন্তু এটা মুভ হচ্ছে, যেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। এখন আপনার কাছে মনে হইতেই পারে যে এটাও নিব না এটাও নিব না, এমন একটা সেকশন নিব যেন বলটা একটুখানি নিচে থাকে, তাহলে আপনাকে এখানে ক্লিক করার পর বলতে হবে কাস্টম, এটা কিন্তু কাস্টম। তো আপনি এখানে পার্সেন্ট দেন বা ইএম দেন বা পিক্সেল দেন, সেটা আপনার ইচ্ছা। আমি এখানে বলবো যে 10, তাহলে দেখবেন উপরে নিচে কিন্তু এইভাবে মুভ হবে। তাহলে কি আপনি চাইলে মাইনাস প্লাস করতে পারেন। ইমেজে যতটুকু হাইট কাভার্ড করার পরে যে যতটুকু ক্রপড হচ্ছে, মানে হাইট হয়ে যাচ্ছে, সেইটাকে আপনি মুভ করতে পারেন। তো এটা একটু এটা এইভাবে করলে কিন্তু রেসপন্সিভ, আপনাকে কাজ বেশি করে করতে হবে, এটার যে কাজগুলো সেটা রেসপন্সিভ একটু বেশি করে করতে হয়। আমি এটাকে সেন্টার পয়েন্টে রাখি আপাতত। এখানে প্যারাডক্স এফেক্ট দিতে পারেন, ক্লিক করলে কিন্তু দেখেন আমি যখন স্ক্রলিং করবো তখন কিন্তু উপরে নিচে হবে, যদি আমরা দেখতে পাবো না, কারণ আমার নিচের দিকে কিন্তু আমার সেকশন নাই। এবার আসেন এর ভিতরের পার্টটাতে, এই জায়গাটায় এই সেকশনে আমি যদি এমনটা চিন্তা করি যে আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটা ওভারলে দিতে চাই, তাহলে আমি এই সেকশনটাকে সিলেক্ট করার পর, যেহেতু আমরা এখানে ইমেজ দিয়েছি, তো আমরা চাইলে কিন্তু এখানে নিচের দিকে দেখবেন একটা ওভারলে অপশন আসছে, আমি এখানে ক্লিক করি, করার পর আমি একটা ডার্কনেস তৈরি করে আমি এখানে ক্লিক করলাম, তো ডার্ক কালারটা নিলাম এবং এখানে দেখবেন অপাসিটি, আমি চাইলে কিন্তু এটা ডান দিকে বাড়াতে পারি। এতে কি হবে, আমার এখানে যে কন্টেন্টগুলো দেবো সেটা কিন্তু হাইলাইট হবে, যে কালারটাই দেন না কেন ব্ল্যাকের মধ্যে যেটা ফোটে সেটা দেবো। আমরা কিন্তু একটা অ্যারো চিহ্ন দেবো ডান দিকে, বাম দিকে অথবা ডান দিকে একটা শেপ তৈরি করব, যে শেপের উপরে আমরা দুটো কলাম দেবো। আমি প্রসেসটা এইভাবে করতে যাচ্ছি। তো এখানে আমরা কন্টেন্ট তো দিলামই, তারপর এখানে আমরা এটা দিচ্ছি। এখন আপনি যদি কালার চেঞ্জ করতে চান, আমি এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, আপনার ইচ্ছে মতো আপনি কালারগুলো দিতে পারেন। তো আমি এখানে দেওয়ার পর এটা যদি আমি গ্রাডিয়েন্ট কালারটা ওভারলেটা যদি বাড়ায় দিই, তাহলে কিন্তু এরকম আছে। যদি এটা খ্যাত লাগে তো আমি এটাকে সিলেক্ট করি, করার পর এটাকে অপাসিটি আমি কম বেশি করে দিই, এরকম আমি রাখলাম। কারণ আমার এর ভিতরে কিন্তু আরো অনেক কন্টেন্ট থাকবে। এবার আসেন এর ভিতরে এই সেকশনে আমি একটা কলাম অ্যাড করব, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই এবং ওর ভিতরে আসবে, এবং কলামের মাঝখানে দেখবেন কলাম একটা স্পেসিং তৈরি হয়, আমি এই স্পেসটা কমিয়ে দিই, আমি এটাকে 20 পিক্সেল করে দিই। এবং দুটো যে কলাম দিচ্ছি আর খেয়াল করবেন আমার সেকশন কলিং সিস্টেমটা কিরকম, এটা একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইন করাটা ইজি হবে। তো এই যেটা আসার পর দুটো কলামের মাঝখানে দুটো কলামের মধ্যে আপনি যদি চিন্তা করেন যে এই কলামটার আমি প্যাডিং করব, সেটা কিন্তু আপনি পারবেন না। অথবা আপনি যদি এই কলামের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চান, সেটা আপনি পারবেন না। কারণ আপনাকে যদি ডিজাইন করতে হয়, দুটো কলাম কিন্তু একটা রোতে ডিফাইন করে দেখায়, আলাদা আলাদা কিন্তু কলামগুলোকে ডিফাইন করে না। যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন বা অন্য কোনো পেজ বিল্ডারে, আপনি কিন্তু কলাম সিলেক্ট করে ওই কলামের কালারিং করতে পারেন বা অন্যরকম অ্যাক্টিভিটি করতে পারেন, এখানে এই জিনিসটা পারবেন না। এই কারণে আমাকে যেটা করতে হবে, এই সেকশনটাকে অ্যাড করতে হবে, তাহলে ভিতরে সেকশন কিন্তু স্বাধীন, একটা কলামের ভিতরে এই সেকশনটা কিন্তু ইন্ডিভিজুয়ালি তার কাজটা করে যাবে। এক্স্যাক্টলি এখানেও কিন্তু আমি এই সেকশনটা অ্যাড করব আলাদাভাবে, এখানে দিয়ে দিলাম, তাহলে দুটো সেকশন দুই দিকে হলো। সেকশনের কিন্তু কোনো বিকল্প নেই, যখন আপনি প্যাডিং মার্জিন করবেন, কালারিং করবেন, যাই করেন না কেন, সেকশনের কোনো বিকল্প নেই। তো আমার এই সেকশনের মধ্যে আমি একটা কন্টেন্ট অ্যাড করব, সাপোজ হেডিং ট্যাগ, এই কন্টেন্ট অ্যাড করে দিই, এখানে আমি এটাকে অ্যাড করে দিই। তো এটা আমি অ্যাড করে দিলাম, তারপর আমি এখানে ফন্ট ফ্যামিলি দিই রোবোটো দিলাম এবং এটা কালার দিব। যখন একটা খেয়াল করবেন এখানে কিন্তু ফন্ট ওয়েটটা নাই, যখন আমি কালার দিচ্ছি এবং এখানে যে ফন্ট সাইজটা বা ফন্ট ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাই ডিফল্ট বলতে থিমের যে ফন্ট ফ্যামিলি দেয়া বা থিমের যে সাইজ দেয়া এই হেডিং ট্যাগটাতে, সেটাই কিন্তু আসবে। বাট আপনি যদি মডিফাই করতে চান তাহলে আপনাকে উল্লেখ করতে হবে, এবং যখনই আপনি থেকে উল্লেখ করবেন তখন কিন্তু ফন্ট ওয়েটটা আসবে।
কারণ ফন্ট ফ্যামিলি না সিলেক্ট করলে ফন্ট ওয়েট কখনোই আসবে না। এই জায়গাটায় আমি ফন্ট ওয়েটটা বাড়াতেও পারি, কমাতেও পারি, আমার কন্টেন্ট আমি মডিফাই করতে পারি। আমি এখানে ডাবল ক্লিক করব, কন্টেন্ট কিন্তু ডান দিকে দেওয়া যায় না, এখানে দিতে হয়। তো আমি এখানে আমার একটা নাম দিই, প্যাকেজিং, প্যাকেজিং বানান ভুল করছি না, প্যাকেজিং বানান ভুল করেছি, আমি এখানে আই দিব। তারপর এখানে বলবো মেজারমেন্টস অ্যান্ড, এখানেও বানান ভুল হয়েছে, আমি এটাকে রাইট ক্লিক করে বানানটা ঠিক করে নিই। ওকে ফাইন। এখন এটা সাইজ বড় করি, এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখনকার মার্কেট প্লেসে ক্লায়েন্টরা যত একটু হাইলাইটেড ডিজাইন চায়, মানে ওয়েবসাইটে যাতে একটু ফোকাস থাকে ডিজাইনগুলো, মানে সাইজটা যাতে বড় হয়, কন্টেন্টগুলো যদি সাইজ বড় হয়, তারপর প্রোডাক্ট ইমেজটা একটু হাইলাইটেড হবে, একটুকার বাটনটা একটু হাইলাইটেড হবে, হাইলাইট বলতে সাইজে বড় হবে। তো ওই ধরনের জিনিসগুলো চাই। আমি দেখেছি, আমি এই কাজগুলো করে একটা অভিজ্ঞতা হয়েছে। তো আপনার যত বেশি একটু বিগ সাইজের জিনিসগুলো বানাবেন তত ভালো, এতে ক্লায়েন্ট খুশি হয়। কিন্তু ছোট ছোট মিন টাইপের জিনিসগুলো বানাতে কিন্তু প্রবলেম, এই জন্য একটু বড় সাইজ বানাবেন। ক্লায়েন্ট, আপনি যদি কনফিউজ থাকেন একটু সাইজ বড় করবেন, আর যদি ক্লায়েন্ট বলে দেয় যে এরকম এরকম, সেটা তো অন্য বিষয়। তো আমরা এখন আবার ডিজাইনে যাই। এখানটায় এটা দিলাম, তো এখানে আমি একটা সাইজ দিয়ে দিই, সাপোজ 80 পিক্সেল। দেখতেই পাচ্ছেন অনেক বড়, আমি বড় করেই বানাবো, আমি এটাকে বাম দিকে দিই। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এখানে দেখবেন ডেস্কটপ ভিউ আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু ডেস্কটপ ভিউ, এটা হচ্ছে ল্যাপটপ ভিউ, যদিও ডেস্কটপ ভিউ, এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন। আমার যে মনিটরটা ওই রকম কিন্তু স্ক্রিনটা, তো এটা আবার ছোট হয়ে যায়। তো আমি এখানে ক্লিক করি, করার পর আমাদের এখানটা এটা বাড়াতে হবে, এই যেটা চলে আসছে। ওকে, এখন এখানে ক্লিক করার পর এটাকে চাইলে আপনি বড় করতে পারেন। ওকে ফাইন। আর আমি যে 1200 পিক্সেল দিয়েছি, এটাকে চাইলে আপনি বাড়াতে পারেন যদি আপনি ডিজাইনটাকে আরো সুন্দর করতে চান। তো আমি এটাকে বলবো 1400। তো এখানে খেয়াল করবেন, দেখবেন মেজারমেন্টস এরকম এরকম। আমি চাচ্ছি যে প্যাকেজিংটা উপরে থাক, মেজারমেন্টস এবং ওয়েটটা যেন নিচে থাকে, আমি এরকম একটা জিনিস চাচ্ছি। তো তাহলে সেক্ষেত্রে আমার এখানে ক্লিক করতে হবে, করার পর এটাকে এমনভাবে কমাবেন যেন ওয়েটটা নিচের দিকে অ্যালাইন হয় মেজারমেন্টের সাথে। অনেক ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক ছোট হয়ে যাচ্ছে। তারপর এটা হচ্ছে, আচ্ছা এখানে আমি কোনো গ্যাপ না দিয়ে ইন্টার দিই, এরকম রাখি, হ্যাঁ এরকম রাখি। আর এটাকে আমি সেভ করলে আমরা আউটপুটটা দেখবো, আমি একটু পর আউটপুটটা দেখবো। এবং হেডিংয়ে ক্লিক করার পর স্টাইলে যাই, বাই ডিফল্ট দেখবেন প্যাডিং থাকে। এখানে কিন্তু হেডিং ইয়ে থাকে না, মার্জিন থাকে না, কিন্তু প্যাডিং থাকে। আমি এটাকে 0 করে দিই, আমার প্রয়োজন নাই। আর নিচের দিকে আমরা সিম্পল কিছু কন্টেন্ট অ্যাড করি। কন্টেন্ট অ্যাড করার ক্ষেত্রে আপনার একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে এখানে দেখবেন আপনার টেক্সট আছে, আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই সেকশনের মধ্যে অ্যাড করে দেবো। তো খেয়াল করবেন এখানে সেকশনের মধ্যে আসছে কিনা। তো এই সেকশনের মধ্যে কন্টেন্টে যেটা আসছে সেটা আমরা লরিম ইপসাম দিই। আমরা যাই আমাদের সেই বিখ্যাত কন্টেন্ট লরিম ইপসাম। তো আমি এই কন্টেন্টটুকু কপি করি, করার পর নিচের দিকে অ্যাড করে দেবো। এইখানটায় এই টেক্সট এডিটর একটু প্রবলেম করে, এখানে ধরতে একটু কষ্ট হয়। তো আমি এখানে এইভাবে ধরবো, সেখানে একটু প্রবলেম করে এই জিনিসগুলো। ডাবল ক্লিক করেন, অনেক সময় এটাও পাওয়া যায় না, ডাবল ক্লিকগুলো আসে না। আমি এখানে এটা দিয়ে দিই, এবং দেখবেন এটা ফন্ট ফ্যামিলিটা একটু ভিন্ন। তো আমি ক্লিক করার পর এটাকে আগে হোয়াইট করে দিই। তারপর এখানে আমার ফন্ট ফ্যামিলিটা দিব হচ্ছে রোবোটো, আমি এখানে রোবোটো করে দিই। একটু সোজা ছাপটা হয়েছে। এখানে পিটিতে কনভার্টেড, আমি এটাকে 20 পিক্সেল করে দিই। লাইন হাইট একটু বড়, আমি লাইন হাইট একটু ছোট করে দিই, 16 করে দিই। 16টা একটু বেশি বড় ছোট হয়ে যাচ্ছে, আমি 20 রাখি। গ্রেট। এইভাবে দেখেন একটু বেশি ঘিজিবিজি হয়ে যাচ্ছে। কন্টেন্ট মনে হয় একটু বেশি দিয়েছে, আমি কন্টেন্ট একটু কমাই দিই, এত বেশি কন্টেন্ট দেওয়ার দরকার নেই। তো এখানে একটু নিচের দিকে যাই, আমি 22 করি, চলে চলে। তো আমি এটাকে 24 করি, আরো চলবে। তো এখানে এটা দেওয়ার পর আপনার মনে হয় না আর কিছু আছে, ফন্ট ফ্যামিলিতে দিয়েছি না, এখানে আমি ফন্ট ওয়েটটা চাইলে কিন্তু কমাতে পারি, চিকন করে দিতে পারি। এখানে যদিও বোঝা যাচ্ছে না, ভিউ করলে হয়তো বুঝবেন। আর এখানে একটা ইমেজ দেব। তো বলেছিলাম যে যদি আপনি ইমেজ ট্যাগে দেন তাহলে কিন্তু একটা ভিন্ন আউটপুট পাবেন। এখানে যাই, যাওয়ার পর নতুন একটা ইমেজ নেব, দেখে একটু খুঁজে বের করি, এটাতে ক্লিক করি। এই ইমেজটা যদি নিতে চাই, রাইট ক্লিক করার পর আমরা কপি দ্য ইমেজ অ্যাড্রেস, এখানটা আপনি ইমেজ দিব। তো এখানেও ক্লিক করতে পারেন, আবার এখানেও ক্লিক করতে পারেন।
এখানে বলছে যে পিক হোভার ইমেজ, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, যদিও খুব একটা ইউজ করা হয় না। আমি এখানে যাই, তারপর ডিরেক্ট লিঙ্কে যাই, এই ডাটা পেস্ট করে দিই, তারপর আপলোড করি। ওকে, আপলোড যদি হয়ে যায়, এখানে যেটা করব আমরা এখন, ওকে এটা চলে আসলো। এখন আমি যদি মনে করি এটা এডিট করতে চাই, তাহলে এখানে দেখবেন এডিট ইমেজ, ক্লিক করেন। সময় লাগবে, যদি এটা হাই রেজলিউশন হয় তাহলে টাইম লাগবে লোড হতে। চলে আসছে। আপনি চাইলে কিন্তু এটা ক্রপ করতে পারবেন, ইচ্ছা মতো ক্রপ করতে পারবেন। এই যে ক্রপ করলে কিন্তু এখানে কিন্তু হাইট ওয়েটটা দেখাচ্ছে, পজিশন দেখাচ্ছে, আপনি কোন দিকে রাখবেন না রাখবেন সব ডিপেন্ড করে আপনি কি চান। আর যদি আপনার ডাইমেনশন যদি ছোট হয়, আপনি যদি আবার এটাকে ক্রপ করে ছোট করেন, তাহলে কিন্তু ইমেজটা যদি বড় করে দেখান, ওয়েবসাইটে কিন্তু ইমেজটা ইয়া হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে, ব্লার্ড হয়ে যাবে, একটু সমস্যা করবে। ওইখানে একটু বুঝে শুনে যদি ডাইমেনশন ভালো থাকে বেটার। আমি এতটুকু রাখছি, মোটামুটি চলে। রোনালদোর পাওয়া মনে হবে, মেসির পাওয়া মনে হবে, তাই না? ওকে, আমি এটাকে সেভ করে দিই। দেখার বিষয় যে রেজুলেশনটা ঠিক আছে কিনা। মোটামুটি ভালোই, কিন্তু ওর এটা বাঁকা হয়ে গেছে। তো এটা যে দিলাম, এখানে দেখবেন পিক ওভার ইমেজ, হোভার ইমেজ, এটার মানে কি, আপনি অনেক জায়গায় আমি কাজ করেছিলাম এটার উপরে, যে মাউস রাখলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। আপনি অনেক ই কমার্স সাইটে দেখবেন প্রোডাক্টের উপরে মাউস রাখলে কিন্তু প্রোডাক্টটা আরেকটা আছে, ওইটা থিম থেকে ডিজাইন করা থাকে। আমরা এখানে যেটা করব, মাউস রাখলে অন্য একটা ইমেজ আসবে খুব ইজি, মানে ট্রান্সপারেন্ট হয়ে, মানে অ্যানিমেটেড হয়ে, এরকম কিছু একটা করতে যাচ্ছি। তো এখানে তো আমার সব ফুটবল রিলেটেড কিছু নাই, আর এগুলো কিন্তু পেইড ছবি, নিচের দিকে ছবি দেখা যায় না। আমি এটাকে ব্যাকে যাই, আমরা ওইটার অল্টারনেটিভ এটা দিতে পারি, এটাও দিতে পারি, একটু যাই। আচ্ছা, আমরা ক্রিকেটটা তৈরি করি, হ্যাঁ ক্রিকেটটা দিই। আমি এটাকে রাইট ক্লিক করি, করার পর এখানে দেখবেন ইমেজ অ্যাড্রেস, তারপর এখানে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করার পর দেখবেন পিক হোভার ইমেজ, আমি এখানে ক্লিক করি, করার পর এখানে ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিই আবার। ওকে, তাহলে এটা আসলো, কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, এই যে মাউস রাখলে দেখেন জুম হচ্ছে, মাউস রাখলে জুম হচ্ছে, এবার এটা আসছে, মানে হোভার এফেক্ট এটা আসছে। ওকে ফাইন, কিন্তু সিলেক্ট করা থাকলেও বোঝা যায় না। বোঝা যায়, এখানে সিলেক্ট করা আছে কিন্তু একই ইমেজের মধ্যে। তো আমি এখানে এডিট ইমেজে যদি যাই, আগের ইমেজটা দেখায় নাকি নতুন ইমেজটা, আগের ইমেজটা দেখাচ্ছে। তো এটা আমাদের দরকার নেই, এটা অলরেডি ক্রপড। তাহলে যে ইমেজটা আমি মাত্র দিলাম সেটা কিন্তু আমার, এবার দেখেন সিলেক্ট করলেও আমি যদি আবার এখানে যাই, তাহলে কিন্তু আমার এটাই পাচ্ছে, ওই ইমেজটা কিন্তু পাচ্ছে না। একটু প্রবলেম না? তো এখানে যেটা করতে হবে আমাকে, আপনি খেয়াল করবেন, এখানে যদি পিক ইমেজে যাই, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু মেইন ইমেজটা দেখাচ্ছে, ক্রপড ইমেজটা কিন্তু দেখাচ্ছে না, তাই না? আমি যে এখানে দেখাচ্ছি ক্রপড ইমেজটা, সেটা কিন্তু দেখাচ্ছে না। তার মানে ক্রপড ইমেজটা শুধুমাত্র আমার ডিজাইনের জন্যই ওটা হিডেনলি এখানে অ্যাড করে, হয়তো সিএসএস দিয়ে করে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে। কথা বলছেন, এখানে যে ক্রপড হয়ে আলাদা একটা ইমেজ আসবে, আপলোড হবে, সেটা কিন্তু হয়নি। এই ক্ষেত্রে আমার এটা কিন্তু ক্রপ করা একটু টাফ। আমি কিন্তু ক্লিক করে এখানে বসাতে পারি, কিন্তু আমি কিন্তু ওই এডিট করতে পারি না। সো আমি এটা ব্যাকে নিয়ে যাব, আগের জায়গায় যাব, এবং এটা হচ্ছে, তাই তো? মানে যেটা হোভার করবেন, যেটা আসবে, সেটা কিন্তু আপনি মডিফাই করতে পারছেন না। এই যে ইমেজটা আছে, যেটা হচ্ছে বলের, এই যে এই বলের, ফুটবলের, এটাকে আমরা 100% উইথ করবো, কারণ ইমেজটা কিন্তু রেজলিউশন ছোট। এই কারণে আমরা এটা বলবো কাভার। আমরা জানি যে কাভার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এখানে শোগানে কাভার মানে হচ্ছে 100% উইথ, এটা মাথায় রাখবেন। তো খেয়াল করবেন এই কন্টেন্টটুকু কিন্তু উপরের দিকে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার কলামটা সিলেক্ট হচ্ছে, এবং আমি যদি এটাকে ইকুয়াল হাইট করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব। তাহলে দেখবেন যেটার হাইট লম্বাটে, ওই অনুযায়ী কিন্তু রেশিও অনুযায়ী এই কন্টেন্টটা ভার্টিক্যালি সেন্টার পয়েন্টে যাবে। আর এখানে বলছি স্ট্যাকিং স্মলার স্ক্রিনস, এটা আসলে কি, এবং লেফট ফার্স্ট রাইট ফার্স্ট, এটা আসলে কি। যদি আমি এই ভিউতে যাই, আপনি কিন্তু এরকম পাবেন। আর যদি আমি এই ভিউতে যাই, তাহলে আপনি এই ছবিটা উপরে পাবেন আর এটা নিচে পাবেন। তো আপনি যদি স্ট্যাকিং যদি না দেন, তাহলে দেখবেন কি হবে, র্যাপিং যে হচ্ছে দুটো কলাম মোবাইল ভিউতে, সেটা হবে না। আমরা কিন্তু স্ট্যাকিং করব, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখবেন রাইট ফার্স্ট মোবাইল ভিউতে, এটা কিন্তু অটোমেটিক্যালি মোবাইল ভিউর জন্য কাজ করে। আমি যদি ক্লিক করি, যেটা নিচের দিকে থাকে সেটা কিন্তু উপরে চলে যায়, অর্ডারিং করে। তো আমরা এটা আপাতত এরকমই রাখবো, অর্ডারিং করব না। তবে মোবাইল ভিউতে কিন্তু কন্টেন্টটা আগে রাখা বেটার, ছবিটা পরে রাখা বেটার, দেখতে ভালো লাগে। আহ আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা শোনা যায়? একটু কমেন্ট করে জানান। আপনারা যদি আমাকে একটু রিপ্লাই দেন, বেটার হয় আমার জন্য।
কার কোনো প্রবলেম হচ্ছে কথা শুনতে, বুঝতে? জিতে কি বোঝায়? কথা বুঝতে পারতেছেন না নাকি বুঝতে পারতেছেন? আচ্ছা, যাই হোক, আমরা এখন ওকে, রেহানা ইসলাম, আপনি আমাকে মনে হয় মেসেজ করেছিলেন। ওকে, আমি হয়তো চেক করব। আচ্ছা, এখন নিচের এই জায়গাটায় আমরা এটা মোবাইল ভিউয়ের জন্য দেখলাম, আমরা মোবাইল ভিউয়ের কাজটা আমি পরে করছি, আমরা আগে এই জায়গাটা যাই, এটার কাজটা করে ফেলি। তো এখানে যদি আমি এরকম চিন্তা করি যে এখানে আমরা একটা, আপনারা কি এটা জানেন যে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়? আমি তো টেক্সটের মধ্যে কালার দিচ্ছি, তাই না? এখানে টেক্সট কালার হোয়াইট দিচ্ছি বা সলিডের কোনো একটা কালার দিচ্ছি। আমি যদি কোনো একটা টেক্সটের মধ্যে যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, সলিড একটা কালার, যেই কালারটা গ্রেডিয়েন্ট কালার হবে, সলিড কালার না, তো সেক্ষেত্রে আমরা এই হেডিং ট্যাগকে ধরে আমরা একটা কাজ করতে পারি। যেমন আমি এখানে স্টাইলে যাই, যাওয়ার পর এই যে নিচের দিকে দেখবেন একটা ক্লাস দেওয়া আছে, আমি এখানে বলবো গ্রেডিয়েন্ট। আমি এখানে একটা নাম দিই গ্রেডিয়েন্ট বা টেক্সট গ্রেডিয়েন্ট এরকম বলতে পারি। এটা কিন্তু একটা ক্লাসের নাম দিচ্ছে। তো আমি এটাকে কপি করি, করার পর এই সেকশনের উপরের দিকে, যেহেতু আমরা এখানে কোড করব, আমাদের কিন্তু এই যে দেখবেন HTML এর কোডের একটা অপশন আছে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো জায়গায় রাখলেই হবে। আমি এখানে রাখলাম এবং আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এটা বের হবে। তো এটা বের হলে এখানে আমি কিন্তু কাস্টম কোডিং করতে পারবো। আমি এখানে স্টাইল দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে ওই যে ক্লাসটা নিয়েছিলাম না, সেটাকে কল করি, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিই। দেওয়ার পর এই জায়গাটা কিন্তু আমরা কোড করবো এখন, এটাকে জুম করলে জিনিসটা ভালো হবে না, তারপর একটু ট্রাই করে আপনাদের বোঝানোর জন্য আমি এরকম রাখলাম। আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন, যেহেতু এটা H1, আমি H1 এর মধ্যে কিন্তু ক্লাসটা দিয়েছি। অ্যাকচুয়ালি H1 এ কিন্তু ক্লাসটা বসে না, ওর প্যারেন্টে যায় বসে। তো এখানে আমরা বলবো H1, হ্যাঁ। তা এর ভিতরে যাই, এই জায়গাটায় আমরা সিএসএস করব। তো সিএসএস গুলো করার ক্ষেত্রে আমরা এমন একটা, মানে সিএসএস এর যে ভিতরের যে কি বলে এটাকে, আমরা যে এটা সিএসএস করব, সিএসএস এর গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য কিছু কাস্টম ডিজাইন করব। হ্যাঁ, কিছু কাস্টম ডিজাইন করব, এই ডিজাইনগুলোই আমার এটার একটা ইন্টারফেস তৈরি করে দিবে। এখন এই জায়গাটা আসলে কি কি করা উচিত যদি আমি H1 এর কালারটাকে চেঞ্জ করে ফেলি? তো আমাকে যেটা বলতে হবে, টেক্সট, আচ্ছা প্রথমত আমরা গ্রেডিয়েন্ট কালার নেওয়ার চেষ্টা করি। তো গ্রেডিয়েন্ট কালারের কিন্তু অনেকগুলো জেনারেটর আছে, যেমন আপনি যদি এখানে দেন হচ্ছে গ্রেডিয়েন্ট জেনারেটর, এখানে গেলে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট কালার জেনারেটর পাবেন, অনেক ওয়েবসাইট পাওয়া যাবে। আমি এই ওয়েবসাইটে গেলাম, এখানে দেখবেন গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। যদি আমরা এইরকম কালার নিব না, আমরা কালারটাকে আরো একটু ডার্কনেস তৈরি করি, আমি এখানে ক্লিক করি, করার পর এই কালারটা নিলাম, তারপর এখানে ক্লিক করি, এই কালারটা নিলাম, তারপর এখানে এটা কিন্তু অপাসিটি না দেওয়া নেই, এখানে ক্লিক করলাম, তারপর আমি এই কালারটা নিলাম, এরকম দেই, তারপর এখানে ক্লিক করি, চলে আর কি, আমি এটা দিলাম বা এরকম দিলাম, আর এখানে ক্লিক করি, এই কালারটা নিলাম। হ্যাঁ, এরকম কালার দিলাম, কিন্তু বাঁকা হয়ে আছে কেন? এইখানে দেখবেন ওকে কিন্তু এরকম এরকম রোটেট করা হয়েছে। তো আমি একেবারে 90% নেব, একেবারে লম্বাটে বানাবো, করলাম। এখন লিনিয়ার, রেডিয়াল করতে পারেন, তো লিনিয়ারটা বেটার মানে টেক্সটের ক্ষেত্রে। তো যা করবেন এখানে কিন্তু দেখাবে। তো আমি স্ক্রল করি, করার পর এখানে দেখবেন কোডটা রেডি। তো আমি যদি এখানে কপি করি, কপি হয়ে গেল। এবার আসেন এই জায়গাটা এটা বসায় দিই, এবার দেখবেন ওর ব্যাকগ্রাউন্ডে এই কালারটা চলে আসছে। এখন এই কালারটা অ্যাকচুয়ালি H1 এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আসছে। তো এই কালারটাকে আমি কনভার্ট করব টেক্সটে, হচ্ছে টেক্সটে। তো এটা করতে গেলে আমাদের এখন এর ভিতরে যে জিনিসটা করতে হবে, কিছু নতুন আমরা প্রপার্টি ইউজ করব। একটা হচ্ছে ওয়েব কিট টেক্সট ফিল, কালার, অর্থাৎ আমার যে কালারটা আছে সেটাকে আমি ট্রান্সপারেন্ট করে ফেলবো। এখন যে কালারটা আছে হোয়াইট কালার, এটাকে আমি ট্রান্সপারেন্ট করে ফেলবো, ট্রান্সপারেন্ট, সেমিকোলন, দেখেন চলে গেছে কিন্তু। তারপর যেটা করবেন, সিম্পল কিছু স্টেপ করলেই হয়ে যায়। আরেকটা হচ্ছে এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, এই কালারটা আমি ওই যে H1 এর যে টেক্সট কালারটা আছে এটার মধ্যে মিক্সড করবে, ব্লেন্ড করবে। তো ব্লেন্ড করার জন্য এখানে লিখতে হবে ওয়েব কিট, তারপর লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার,
যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পাচ্ছি, ওই কালারটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড লিখতে হবে হচ্ছে ক্লিপ, তারপর এখানে বলবো যে টেক্সট। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটাকে ও কি করবে, ব্লেন্ড করে নেবে। এখন আপনি কালার কম্বিনেশন এর ভিতরে আপনি কি দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার। এখন এটা তো হলো, এখানে আর কিছু আছে নাই। আমি অনেক জুম করেছিলাম, তো আমি জুমটাকে ছোট করে ফেলি। তারপর এই যে কালার কম্বিনেশনটা, যদি আপনার মনে হয় যে সাইজ বড় করতে হবে, বা আপনি যদি মনে করেন যে এরকম কালার না দিয়ে আরো একটু অন্যভাবে কালার, সেগুলো তো আপনি মডিফাই করতেই পারেন। যদিও কালারটা খুব সুন্দর হয়নি, এমন না যে খুব ভালো হয়েছে, বাট আমরা রাখি আপাতত। তো এবার আমি এটাকে ক্লোজ করে দিই। দেন এটা হলো, এটা হওয়ার পর এখানে কিন্তু দেখেন গায়েব হয়ে গেছে, একটু মাঝে মাঝে এরকম করে। আর এখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে বাম দিকে একটা কি বলে এটাকে, একটা শেপ তৈরি করব, যেটা একটু বাঁকানো, এরকম একটা কাজ করব। আমি একটু প্ল্যান করছি আপনাদের এটা তৈরি করে দেখাবো আর কি। তো আমি এখানে যাই, এখানে দেখবেন অনেক বড় একটা হাইট দিয়েছিলাম 300, তো এটাকে আমি 200 করে ফেলি। এত বেশি দিব না, 200, বা আমি এটাকে 100 করে ফেলি। তো আমি এটাকে সেভ করি, সেভ করে আমরা পাবলিশ করে দেখবো যে আসলে কি হচ্ছে। আমি এটাকে পাবলিশ করে দিই। এখানে কালার কম্বিনেশনটা, ফন্ট ফ্যামিলিটা খুবই বাজে, ফন্ট ফ্যামিলিটা ভালোভাবে আসেনি, এবং দেখেন অনেক ছোট হয়ে আসছে। তো এটাকে ঠিক করতে গেলে আমার যে সেকশনটা আছে এটাকে আমরা 1400 করেছি। আমি একটা কাজ করি, এটাকে আমরা রিমুভ করে দিই। করার পর স্টাইলে যাই, যাওয়ার পর এইখানটায় প্যাডিং এ আমরা ডানে বামে 10% প্যাডিং দিই। এটা আমরা করতে পারি। আর এটার সাইজটা আর একটু বড় করে দিই। সেটা হতে পারে, দেন ড্র্যাপিং এ তো হয়ে গেল, যেটা বোঝা যাচ্ছে। আমি এটাকে 70 করে দিই। দেন আমি সেভ করে আবার পাবলিশ করি। এখানে কিন্তু রোবটও দেয়া। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় কম্পাইল হতে একটু কষ্ট হয়। তো পাবলিশ করার পরে আপনি আবার রান করবেন, ক্যাশ যাতে রিমুভ হয়, বারবার রান করবেন। যদি কাজ না করে বারবার রান করবেন। এখানে কিন্তু ভিউতে ঠিক আছে, বাট এখানে গেলেই দেখা যায় এটা পাচ্ছে না। কেন পাচ্ছে না, আপনি যদি একটু খেয়াল করেন, এক্সপেরিমেন্ট করি, মানে ফন্ট ফ্যামিলি কিন্তু পাচ্ছে না। এখানে দেখবেন আমি যে ফন্টটা দিয়েছি রোবটও, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল না। ওর যে ফন্ট ফ্যামিলিটা আছে সেটাকে সে প্রায়োরিটি দিচ্ছে ইম্পর্টেন্ট করে, আইবিএমটাকে। এটা অ্যাকচুয়ালি তার থিমের ভিতর থেকে আসে, থিম ডট সিএসএস থেকে। যদি আমি এটাকে রিমুভ করতে চাই তাহলে হয়তো আমারটা কাজ করবে। তো রিমুভ করার জন্য যেটা করব, আমি এটাকে এখানে আমার এই থিমে যেতে হবে। আমি এখানে এডিট করে যাই। দেন এই থিম ডট সিএসএস এর নিচে বা উপরে যে কোনো জায়গায় থাকতে পারি কোডটা। সচরাচর আমি যেটা করি সেটা হচ্ছে কাস্টম করি, আমার নিচেই রাখি। এইখানে দেখবেন ফন্ট ফ্যামিলি, এই যে দেখেন এখানে দেয়া আছে এটা। তো আমি এটাকে কমেন্ট করে দিই। দেওয়ার পর আমি এটাকে সেভ করি। যেহেতু ইম্পর্টেন্ট দেওয়া আছে এই জন্য কিন্তু এটাকে প্রায়োরিটি দিচ্ছে। আর এবার আমি এটাকে যদি রিলোড দিই, তাহলে দেখেন আমার ফন্টটা কাজ করছে সুন্দরভাবে। তো এখানে দেখবেন এটা কিন্তু অনেক বড়, এই দেখেন হোভার করলে কিন্তু এটা হচ্ছে, এবং দেখেন একটু কাঁপছে, এটাও ঠিক করা যেতে পারে। তো এখানে যদি হোভার করি, এটা আসলে ঠিকই, বাট এ কিন্তু অনেক বড় একটা স্পেস নিচ্ছে, আমি চাচ্ছি এটা বড় হোক। সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করি, করার পর এটাকে আমি বামে এইভাবে দিই। যদি আপনার কাছে মনে হয় আর একটু ছোট করা দরকার, করলেন। এটাকে আপনি সাইজে বড় করলেন। আমি এরকম রাখলাম। এ যেহেতু ছোট হচ্ছে, আমি একটা কাজ করব, ইমেজের মধ্যে এই রিমুভটা, এটাকে রিমুভ করে দিই, আমি এটা রাখছি না। আর এই ইমেজটাতে একটা শ্যাডো তৈরি করি। শ্যাডো তৈরি করতে গেলে আমার স্টাইলে যেতে হবে। এবার আপনি খেয়াল করবেন আমি কি সিলেক্ট করে রেখেছি। তারপর এখানে একটা শ্যাডো তৈরি করব এই জায়গাটায়। তো এখানে আমি ক্লিক করব, করার পর এই ক্লাসটাকে সিলেক্ট করি এবং অপাসিটি কমাই দিই। দেন এখানে দেখবেন অফসেট, অফসেট ব্লারটা আমরা বাড়িয়ে দিব লাইক 40। আপনি দেখবেন একটা শ্যাডো তৈরি হচ্ছে। আর স্পিডটা আমরা রাখবো না। এবং আমি যদি মনে করি যে হ্যাঁ আমরা এখানে একটা রেডিয়াস করব, আমি এখানে 10 পিক্সেল দিই। আর এটা আমি বর্ডারটা তুলে ফেলি, তাহলে দেখবেন একটা এরকম আসছে। তো এটা আমি এভাবে বানালাম দেখার সৌন্দর্যের জন্য। আমি এটাকে সেভ করি। আমাদের কিন্তু কালার কম্বিনেশনটা সুন্দর না, এটা আমাদের ঠিক করতে হবে।
আমরা এই কালারটা দিব। তো আমি এটাকে কপি করি, করার পর এইখানে আবার ডাবল ক্লিক করি, দেন আমার এই জায়গাটায় কালারটাকে সেভ করে দিই, উপরে এটা বাদ, তাহলে কালারটা এরকম আসলো। আমি এটাকে সেভ করি আবার। শোগানে বারবার পাবলিশ করতে হয়। আচ্ছা, প্রিভিউ দেখতে পাবো, কারণ এখানে কিন্তু ফাংশনাল কাজ নেই, তো প্রিভিউটা দেখা যেতে পারে। লোড নিচে, পাবলিশটাই বেটার। তো পাবলিশ হয়ে গেছে, এখন আমি লাইভ করি, এটাই কিন্তু ফার্স্ট হয়ে গেছে। তো আমি এরকম যদি দেই বেটার। আর যদি মনে করেন যে এটা একটু বাঁকা টাকা করতে হবে, তাহলে আপনি এটার পরে ইন্টার দেন। বোঝা যাচ্ছে না, কারণ ওই যে গ্রেডিং কালার দিয়েছিলাম না, কাস্টম সিএসএস করেছিলাম, ওইটা কিন্তু আসলে ভিজিবল না, অনেক ক্ষেত্রে প্রবলেম করে। এবার এখানে দেখবেন একটা স্পেস পাচ্ছে, তো আমি এটাকে সেভ করে দিই। আমরা বলেছিলাম যে এখানে একটা শেপ দেবো, তাই না, বাম দিকে। এই শেপটা দেওয়ার জন্য কলামের এইখানটা যদি যাই, এই কিন্তু একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ নিচ্ছিল, এই যে 10%। তো আমি এই সেকশনে যাব। তো যাওয়ার পর এখানে কিন্তু আমরা একটা গ্রেডিয়েন্ট কালারও দিয়েছিলাম, দেখা যায়। তো তো আমি যদি আমরা এটাকে আবার যদি পাবলিশ করি, তাহলে আমরা এরকম পাচ্ছি। আমি চাচ্ছি যে একটা এখানে একটা শেপ আসবে। শেপ দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে আপনি ইমেজ আকারে দিতে পারেন। হ্যাঁ, ইমেজ আকারে দেওয়া যায়। আমি এটাকে ছোট করে ফেলি, বেটার হয়, নিচের দিকে অ্যাড করে দিই। তো এখানে আমি ইন্সপারটেনমেন্ট করি আবার, তারপর এখানে ক্লিক করি, করার পর দেখবেন এখানে ফ্লেক্স করা, তারপর এখানে যাই। এটা কিন্তু মাঝখানের এই যে ইমেজটার জন্য সেকশনটা, এটা কিন্তু ভিতরের সেকশন। আমরা যে বাইরের সেকশনে যাব, এখানে যদি ক্লিক করি ফ্লেক্স, এখানে যদি যাই, আমি অ্যাকচুয়ালি খুঁজছি যে কোত্থেকে কি হচ্ছে। আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছিলাম, সেই সেকশনটা কোথায় সেটা খুঁজি। এটা অবশ্যই উপরে থাকার কথা, এটা রুটে থাকবে না। এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে মেইন সেকশন, তারপর এটা হচ্ছে মেইন সেকশনে ওভারলে, এটা হচ্ছে ভিতরের কন্টেন্ট, তারপর এখানে আবার ক্লিক করি, এই দেখেন পেয়ে গেছি। এটা হচ্ছে শোগান বক্স, যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছিলাম। মাউস রাখেন, বুঝতে পারবেন। এখানে দেখবেন শোগান বক্স ওভারলে আছে, যেটাতে আমরা কালারটা দিয়েছি, এটা ওভারলে। আর এর ভিতরে দেখবেন কন্টেন্ট, তারপর আবার দেখবেন একটা বক্স, তারপর ভিতরে দেখবেন শোগান বক্স। মানে অতিরিক্ত দুটো ডিপ আসে, তারপরে বাকি কাজগুলো হয়। এবং এটাই হচ্ছে আমরা যে পার্সেন্ট দিয়েছিলাম না প্যাডিং, সেটা। তো এইটা, এই শোগান বক্স এবং এই শোগান বক্সের মাঝখানে আমরা একটা সেকশন দেব, যার কাজই হচ্ছে শেপটা মেনটেন করা। তো এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, এই সেকশনটার বাইরে এবং এই সেকশনের ভিতরে আমি এখানে যাই, এখানটায় উপরের দিকে এখানে অ্যাড করে দিই। এটা দেখেন, এটা কিন্তু এই সেকশনটা কিন্তু এই সেকশনের ভিতরে আসছে, যেটা কিন্তু আসলে বাইরে থাকা উচিত ছিল। তো আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাইরে দিয়ে দিই, চলে আসছে বাইরে। কিভাবে বুঝবেন, এখানে ক্লিক করেন, তাহলে বুঝতে পারবেন। এবার এই সেকশনটাকে এর ভিতরে অ্যাড করে দেবো। এটা সুবিধাটা কি? তো যদি আমি এখানে ক্লিক করি, আমার এই সেকশনে যাব, সুবিধা হচ্ছে এই সেকশনে কিন্তু 100% উইথ হচ্ছে। খেয়াল করবেন, আপনার যেই সেকশনটাতে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছেন, ওর কিন্তু একটা ওভারলে শেপ আছে, ওভারলে দেওয়ার জন্য। তো আমি এই ওভারলেটাকে কাউন্ট করতে চাচ্ছি, যেটা অলরেডি এখানে ইউজড। আর দ্বিতীয়ত হচ্ছে ভিতরে যে শোগান বক্সটা আছে, তার কিন্তু আবার একটা প্যাডিং করা আছে। প্যাডিং এর কারণে কিন্তু আমি শেপটা বাম দিকে দিতে পারবো না। এই জন্য এইটার আর এটার মাঝখানে আর একটা সেকশন নিচ্ছি, যাকে দিয়ে আমি কাজটা করাবো। তো এই সেকশনে আমরা একটা শেপ নামক একটা ক্লাস ডিফাইন করি। এখানটায় শেপ নামক একটা ক্লাস ডিফাইন করব। এই শেপ ক্লাসটাকে ধরেই আমাদের মূলত কাজ। তো আমি এখানটায় যে সিএসএস করছিলাম ছোটবেলায়, এই ছোটবেলার সিএসএসটাতে ঢুকি। দেখেন এখানে কিন্তু মাঝে মাঝে সিলেক্ট করা যায় না, তখন কি করবে জানেন? এই যে এখানে লেআউটে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে এসটিএমএল সব খুব সহজে খুঁজে পাবেন। ক্লিক করেন, ধরছে, কিন্তু এখানে আবার ধরলেও লাভ হবে না, আমাকে আবার ডাবল ক্লিক করতে হবে যাতে বের হয়। এবার বের হয়েছে। ওকে, আমরা নিচের দিকে ডট দিব, ডট দিয়ে শেপটা দিলাম, কারণ একটা ক্লাস ডিফাইন করছি। এবার এখানে যাই, যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখবেন এই যে এটা আছে, এটা কিন্তু প্রত্যেকটা যখনই আপনি সেকশন দিবেন, এটা কিন্তু ওর সাথে জুড়ে যায়। তো এই ক্লাসটাকে কপি করে যেটা নতুন যে সেকশন দিলাম সেটার সাথে থাকবে। তাহলে আমি এখানে ডট দিয়ে এটা দিব, তারপর এটাকে কল করি, এবং শেপ যে কল করছিলাম না, সেটাকে আমি কল করি। শুধুমাত্র শেপ কল করব, আমি এখানে এটাকে এইভাবে কল করে দিই। এবার আমরা
ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে দেখে কাজ করবো লাইভ। ওকে, আমি সেভ করি, তারপর আমি এটাকে পাবলিশ করি। ওকে, আমরা পাবলিশ করলাম। আমি এখন ভিউ করি। এটা যদি আসে, আমি ছোট করে দিয়েছি তো, অ্যাকচুয়ালি আরো একটু বড় করা উচিত ছিল। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর শেপ নামক কিন্তু একটা ক্লাস আমি ডিফাইন করেছিলাম, এবং ওর ভিতরে ওভারলে সেটাকে আমরা এখানে ডিফাইন করেছিলাম। এই যে দেখেন, এখন ও কিন্তু বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখে। তো যদি আমি এটাকে বাড়াই, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালারটা আসে। তো আমার কিন্তু এইটাকেই নিচের দিকে কল করা হয়েছে আলাদাভাবে, এবং এখানে আমরা দেখবেন অ্যাবসলিউট পজিশনের কাজও করা হয়েছে। তাহলে ও রিলেটিভ কাকে ধরতেছে? রিলেটিভ কিন্তু অবশ্যই ওর প্যারেন্টকে ধরা উচিত, সেটাও কিন্তু অলরেডি করা হয়েছে। তার মানে এই শেপটার কাজ শেষ। রিলেটিভ করতে চেয়েছিলাম, কিন্তু এটা করতে হবে না। এবার এইটাকে সিলেক্ট করে আমরা কিন্তু এখানে নিচে কল করেছি। এখন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই কালারটা আমরা চাইলে গ্রেডিং কালার দিতে পারি, যেটা আমরা এখানে দিয়েছি। এটা আমার ইচ্ছে। আমি এটাকে কপি করি, করার পর আমরা লাইভ হবো তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম। বোঝা যাবে না, কারণ আমরা এখনো হাইট ওয়েট দেইনি। তো আমি এখানে, আর অপাসিটি কিন্তু 0 করা, এটা মাথায় রাখতে হবে। আমি এখানে অপাসিটি 1 করে দিব। আমারটা কিন্তু কাজ করবে না, আমি এখানে বলবো ইম্পর্টেন্ট। ওকে, আমারটা এবার কাজ করা শুরু করে দিয়েছে। এবার এটা একটা উইথ দিব। উইথ দিব হচ্ছে ডিপেন্ড করে, আমি এখানে 50% দিতে পারি, আরো কম বা বেশি ডিপেন্ড করে। তো এটা দিলাম। তারপর এটাকে একটু বাঁকা করতে চাচ্ছি, এবং এটা হাইটটা ম্যানেজমেন্ট করতে চাচ্ছি, এবং আমি এটাকে এমনভাবে দিব যেন এই কন্টেন্টের উপরে না যায়। কন্টেন্টের উপরে যাবে না, শুধুমাত্র বাম দিকে থাকবে। এবং এখানে দেখবেন একটা উপরে নিচে গ্যাপ। এই গ্যাপটা কেন জানেন? আমার উচিতই হচ্ছে এই সেকশনে প্যাডিং করা। তো যদি আমি উপরে প্যারেন্টে যদি প্যাডিং করি, দেখেন এখানে কিন্তু প্যাডিং করেছিলাম, এই কারণে কিন্তু এই প্রবলেমটা। তো এই প্যাডিংটা কমায় দিয়ে যদি করি তাহলে কিন্তু বেটার। তো যাই হোক, আমরা আগে শেপটা তৈরি করি, তারপর বাকি কাজগুলো করব। তো এখানে আমরা ওভারলেতে যাই, আমরা 50% করেছি। এখানে আমরা স্কিউ করব, একটু বাঁকা করব। তো ট্রান্সফর্ম, ট্রান্সলেট, খেয়াল করবেন এখানে যদি আমি এটা দিই, ও আচ্ছা ট্রান্সলেট করছে, তো আমি এখানে বলবো স্কিউ। স্কিউ আমি এরকম বাঁকা করতে পারি, অনেকগুলো হয়েছে। তো আমার এরকম এরকম বাঁকা করছি। তো আমরা কিন্তু আসলে এটাকে এক দিককে করব, মানে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর। তো আমি এখানে এটা দিলাম, এবার দেখবেন একটু বাঁকা হচ্ছে। আমি এইরকম রাখতে চাচ্ছি, এরকম বাঁকা, 14 ডিগ্রি হোক বা 20 ডিগ্রি হোক না কেন। তো এটা করার পর যেহেতু এটা বাঁকা হয়েছে, এই শেপটা কিন্তু আর একটু ছোট করা উচিত। তো আমি এটাকে উইডথটা কমায় দিই, লাইক আমি এরকম রাখি। খেয়াল করবেন ও কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে ব্যাকগ্রাউন্ড আমরা যখন কালার দেই, সে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কাউন্ট করে। এই জন্য এখানে বলতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। কভারটা কাজ করছে না। আচ্ছা, এখানে কাজ না করার পিছনে কারণ হচ্ছে উইথ দিতে হবে 100%, সরি 100% না, এখানে আমার হাইট দিতে হবে 100%। কিন্তু এই জায়গাটায় এরকমটা হওয়ার কথা না। যে জিনিসটা আমরা দেখছি ওভারলেতে, সে রিপিট হয়েছে বারবার। এখানে কিন্তু আমরা শেপের ভিতরে ওভারলেতে কাজ করছি, দেখতে হবে ওভারলে আরো কয়েকটা আছে। ইয়েস, এটা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আমরা শেপের ভিতরে কিন্তু ওভারলে কিন্তু এর ভিতরেও আছে, এই দেখেন। এই কারণে কিন্তু সে বারবার আসছে। তো আমার উচিতই হচ্ছে নেস্টেড করা। নেস্টেড বলতে এখানে অ্যারো চিহ্ন দেয়া। তো আমরা এতটুকু যতটুকু কাজ করেছি, এটাকে যদি আমি কপি করে বসায় দিই, তাহলে একটা আউটপুট পাবো, এবং এটাকে মডিফাই করব। আমি এখানে এটাকে বেস্ট বসা দিই। এরপর এখানে আমরা জাস্ট হচ্ছে একটা অ্যারো চিহ্ন দেবো, এই যে এরকম। তাহলে আর প্রবলেমটা করবে না। তো অ্যারো চিহ্নটা দিলাম, শেপের ভিতরে যে এই ক্লাসটা আছে সেটার মধ্যে এই ডিজাইনটা হবে সেটাই। তো আমি এটা এইভাবে দিয়ে দিলাম। অ্যান্ড আর কি করব, সেটা হচ্ছে আমরা উপরে যে প্যাডিংটা দিয়েছিলাম মেইন সেকশনে, এই যে 100, এটা আমরা এখানে দিব না। এটা আমরা দিব হচ্ছে যেই সেকশনে আমরা শেপ দিচ্ছি, খুঁজে বের করেন, এখানে দেখবেন শেপ, সেইখানে আমরা দিব। তো আমরা এখানে 100 পিক্সেল উপরে নিচে দিয়ে দেব। তো এখানে কিন্তু কালার, সরি এটা ভুল করছি, আমাদের এটাকে প্যাডিং দিতে হবে।
এরকম। যদিও আমরা দেখতে পাচ্ছি না, আমি এটাকে সেভ করি। কিছু 19-20 তো আছে, সেটা আমরা দেখবো এখন যে আসলে প্রবলেমটা কি করেছে। আর কাস্টম কোডিং কিন্তু এখানে মাঝে মাঝে দেখায় না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটাকে আমরা এইরকম রাখতে চাই, একটু বড় করে দিব। আর যদি আমি এখানে গ্যাপ করতে চাই, তাহলে এই সেকশনে বাম দিকে আমরা একটু প্যাডিং করি। তো সেক্ষেত্রে আমি স্টাইলে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করি, তারপর হচ্ছে লেফট সাইডে, শুধুমাত্র লেফট সাইডে আমি এখানে 50 পিক্সেল একটা স্পেস রাখি। পার্সেন্ট হয়ে গেছে, আমি এটাকে পিক্সেল করব। তাতে কি একটা শেপ, মানে একটা স্পেস পাবে, দেখতে ভালো লাগবে। আমি এটাকে সেভ করি আগে। এবার আমরা লাইভ দেখে আর একটু পজিশনিং করব। আচ্ছা, অনেকগুলা ট্যাব হয়ে গেছে, এটা হবে শপিফাইতে এই জিনিসগুলো হয়। দেখেন এখানে কিন্তু আসছে, বললাম না যে এখানে দেখাবে না, কিন্তু এখানে দেখাবে, এই জিনিসটা হয়। তো আমি কিন্তু প্যাডিংটা দেওয়ার কারণে কিন্তু ওই সেকশনে এই জিনিসটা আসছে। তো একটু মোটামুটি একটা শেপে আসছে, এবং দেখেন শ্যাডোটা বোঝা যায়। আমার এটা উইডটা বাড়াতে হবে, তখন রিপিট হচ্ছিল, এই জন্য একটু কনফিউজ ছিলাম। এখন আমরা এই শেপটাকে বাড়াবো। তো এর ভিতরে ঢুকি, এখানে দেখবেন এটা আসছে, এটার উইডটা বাড়াবো। আমরা অনেক কম দিয়েছিলাম, আমি একটু বাড়ায় দিই, 45 রাখতে পারি। আর এটাকে আমি ডান দিকে, সরি লেফট সাইডে একটু ভিতরে নিয়ে যাব। আমি চাই না যে এখানে একটা স্পেস ফাঁকা থাকুক, তো আমি এখানে বলবো -100 পিক্সেল, বা আরো একটু মাইনাস করতে হবে। এটা আপনি চাইলে কিন্তু পার্সেন্ট অনুযায়ী করতে পারেন। আমি এখানে বলি যে পার্সেন্ট, একটু সামনে দেই, বুঝতে পারবেন যে আসলে কি কতটুকু করা উচিত। আমি 10 দিলাম। 10 দেওয়ার পর এখন এই যে উইডটা আছে, এটা একটু বাড়ায় দিই, এরকম রাখি 50। তো তাহলে শেপটা কিন্তু সুন্দর আসবে। আপনি যদি আর একটু বাঁকা করতে চান, আমি 30 করি। এটাকে আমি আর একটু বাড়াই, কিন্তু প্রবলেম হবে এখানে কন্টেন্টে। এই জন্য আমাকে এমনভাবে রাখতে হবে যেন কন্টেন্টে যেন কোনো প্রবলেম না করে। অথবা আমি এমন একটা কালার দিচ্ছি যে কালারের কারণে ওভাররাইড করলে সমস্যা হয় না। অবশ্য ওই জিনিসটা করা যেতেই পারে। আমি এটাকে এইভাবে যদি দেই, আর আমি যদি এখানে গ্রিন দেই, মানে অন্যরকম যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দেন, তাহলে হয়তো সুবিধা। মনে রাখবেন আমি কেন গ্রেডিয়েন্ট ইউজ করছি, কারণ মার্কেট প্লেসে কিন্তু এখন ট্রেন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট। সো এই কারণে গ্রেডিয়েন্টটাকে প্রায়োরিটি দিচ্ছে। আপনারা হয়তো জানেন যে খুব রিসেন্টলি অনেকগুলো কোম্পানির লোগো চেঞ্জ হয়েছে গ্রেডিয়েন্ট কালারে। পিওনিয়ারের যেটা করেছে, ফেসবুকে মাঝে মাঝে ইউজ করে, তাই না? ফেসবুকে তো একটা লোগো আছে, বিজনেস লোগো, সেখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করে। ওই কারণে কিন্তু আমি চেষ্টা করছি গ্রেডিয়েন্ট দেওয়া। এটা অভ্যাসটা তৈরি করতে হবে আমাদের। ক্লায়েন্ট না বললেও কি আর বললেও কি, আপনি যদি মডিফাই করেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি করছেন, বাট আপনি যদি একটু ইউনিক ডিজাইন করতে চান, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের বাইরেও যদি কিছু দেখাতে চান, সেটা হয়তো ক্লায়েন্ট খুশি হতে পারে। কারণ ক্লায়েন্ট যে সব জানতা, ক্লায়েন্টের যে সাজেশনই সবকিছু তা কিন্তু না। এই জন্য ক্লায়েন্টকে আপনি বলবেন, সাজেশন দেবেন যে এরকম বানালে কেমন হয়, আমার কাছে মনে হয় এটাই বেস্ট। এইভাবে সাজেশন দিবেন বা নিবেন, তাহলে কি হবে, ক্লায়েন্ট খুশি হবে। শুধুমাত্র ওই পুতুলের মতো, রোবটের মতো কাজ করলে হবে না, ক্লায়েন্টকে বিভিন্ন রকমের আইডিয়া দিতে হবে। তাহলে মোটামুটি একটা ইন্টারফেস তৈরি করেছি। আমি আপনাদের অন্য কোনো লাইভে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন এইরকম কাজ কিন্তু শোগান শোগান দিয়ে আপনি র কোডিং করে, মানে শোগান এলিমেন্ট দিয়ে করতে পারবেন না। এই ধরনের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কাস্টম কোডিং করতেই হবে, কোনো বিকল্প নাই। আর যদি আপনি এরকম কাজ করবো, আমরা আমার নেক্সট লাইভে যেটা করব, আমি এর উপরে কাজটা করতে পারি। সেটা হচ্ছে আমি যদি মাউস মুভমেন্ট করি, সেখানে আমি কিভাবে জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করব, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে আমি যদি শোগান মেইন পেজে যাই, এখানে দেখবেন অ্যাডভান্সের কিছু কোড স্ট্রাকচার আছে, কাস্টম এলিমেন্ট। এই জিনিসটা আপনি কিভাবে তৈরি করবেন। যদি আমি নিউ কাস্টম এলিমেন্টে যাই, ও কাজ করে, কিন্তু আমি জানি না এটা কাজ ঠিকঠাক ভাবে করবে কিনা। আমি এটা দেখাই দিই, যদি কাজ করে তো বেটার, আমি আপনাদের দেখা দিচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে একটা হিডার দিই, মানে আমি নাম দিলাম একটা। তো এখানে আমি একটা কোড দিব, আমি এখানে ডিপ দিই প্রথমত। যদি এটা কাজ করে বেটার, আলহামদুলিল্লাহ যদি কাজ করে। তো আমরা এখানে একটা লিকুইড কোড একটা নাম দিব। সাপোজ আমি এখানে বলি যে হিডার, আমি এরকম একটা নাম দিই হিডার। সো এটা হিডার নামে একটা জিনিস আসছে, আমি তাহলে কিন্তু আরো দিতে পারি, আমি এতটুকুই রাখি। H1 দিয়ে দিলাম, হ্যাঁ। এবং যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারি বেটার, আমি এটাকে সেভ করি। যদি আমি এটাকে সেভ করি, আপনার যে ড্যাশবোর্ড আছে যেখানে আমরা কোডগুলো করেছি, আমি এখানে ক্লিক করি আবার, এখানে ওটা আসে কিনা এটা আমি দেখবো। যদি আসে তাহলে তো খুবই ভালো।
দেখবেন এটা কাস্টম এলিমেন্ট যেটা, সেটা এইখানটা আসবে, এই যেখানে চলে আসছে। তো আমি এটাকে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিই, তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারবো। কি লিখবো এটা ডিপেন্ড করে। সাপোজ আমি এটাকে অ্যাড করে দিই, কপি করে আমি এটাকে এখানে অ্যাড করে দিই, ওই কন্টেন্টটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, তো আমি কন্টেন্টটা যে এখানে দিলাম, এটা ডিজাইনটা কিন্তু এখনো হয়নি, তো ডিজাইনটা আমাদের দিতে হবে। এই ডিজাইনটা দেওয়ার জন্য এখানে যে ডিজাইনটা দিয়েছি সেটা আমি ইমপ্লিমেন্ট করব। এবং এই ধরনের জিনিসগুলো এখানে ক্লিক করে এবার এটা বানানো হয় কেন? এটা বানানো হয় এই কারণে, আপনি একটা ডিজাইন যদি ফিক্সড করেন যে আমি ডিজাইনটা অনেক জায়গায় হেডিং ইউজ করলেই আমি এটাকে ইউজ করবো, তাহলে বারবার কিন্তু ওই কপি পেস্ট করতে হবে না, বারবার কিন্তু সিএসএস করতে হবে না। মূলত এটার কারণে কিন্তু এই জিনিসটা করা। তো আমি যেটা করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করি। আমরা কিন্তু এখানে কাস্টম সিএসএস করেছিলাম, মনে আছে? তাহলে এখানে যে আমার স্টাইলের কোড আছে, কোথায় আছে একটু খুঁজে বের করি। এই যে ছোট করে আছে এখানে, এই যে। তো এখানে যে স্টাইলের কোডটা আছে, আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা রাখবো না, এখানে আমি এটাকে কাট করি। করার পর সেভ করি প্রথমত, দেন এখানে এই এডিটে ক্লিক করি। করার পর এইখানটায় এটাকে বসাই দিই। আর এই যে ক্লাসটা, হেডিংটা আমরা দিয়েছি, ক্লাসটা আমরা এখানে দিই। তাহলে আমার অনেক জায়গায় হেডিং থাকতেই পারে, যখন আমি ওই এলিমেন্ট ইউজ করব তাহলে যেন এই সিএসএসটা কাজ করে। আমি এটা দিয়ে দিলাম এবং সিএসএস এ আমরা এটা ইমপ্লিমেন্ট করলাম। ওকে, ফাইন। এবার আমি সেভ করি। সেভ করার পর এখানে যদি যান, এই জায়গায় কিন্তু ওই ক্লাসটা ইমপ্লিমেন্ট হবে, তবে রিলোড দিতে হবে কারণ এটা কিন্তু মাত্র আমি দিলাম। আর এটা আমরা ডিসেবল রাখবো, আমরা এটা আপাতত দেখাবো না। তো ডিসেবল করার জন্য এখানটায় এগুলো কিন্তু আপনি ডিসেবল করে দিতে পারেন, যাতে কোনো ভিউতে না দেখায়। এখন এইটা যে করলাম, এটাকে আমি সেভ করি। এটা কিন্তু এলিমেন্ট থেকে আসতেছে এখন। ওকে, আমি এটাকে পাবলিশ করে দিই, তারপর লাইভে যাই। আমার কিন্তু কোডটা ছোট হয়ে আসছে। কেন আসছে জানেন? কারণ এটা এখানে আসছে ঠিকই, বাট আমরা কিন্তু এই এলিমেন্টে কোনো ফন্ট সাইজ দেইনি। তো আমি একটা কাজ করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে যতটুকু কাজ করেছিলাম সিস্টেম, মানে সেটিংসের মাধ্যমে, যে এখানে যা আছে 90 পিক্সেল দিয়েছিলাম, রোবটও দিয়েছিলাম, এই এতটুকু আমি এটাকে কপি করি। করার পর আমার এলিমেন্টে সিএসএস এর নিচে বা উপরে যে কোনো জায়গায় আমি এটা বসা দিই। তো যেগুলো আমি দেইনি সেগুলো আমি তুলে ফেলে, এগুলো দরকার হবে না। আমার মূলত এতটুকু লাগবে, ফন্ট ওয়েট, সাইজ, এগুলো লাগবে। আমি এটাকে সেভ করি। এখন সুবিধা হচ্ছে, পাবলিশ করি আগে, দেখি কি হয়। তারপর আমি এটাকে আবার লাইভ করি, তাহলে কিন্তু আমার এই জিনিসটা পাচ্ছি। এখানে লাইন হেড কিন্তু আসেনি, তো লাইন হেডটা আমাকে দিতে হবে। পিক্সেলে দেই বেটার। বাবা, ওকে, আমি এমনটা দিলাম। হ্যাঁ, তো এখানে এই লাইন হেডটা আমরা ইউজ করব, এখানে কপি করে কোথায় ইউজ করব, এই এলিমেন্টের এখানটায়। ডান, সেভ। এটাতে সুবিধা হচ্ছে আমার, আমি একবার রিলোড দিয়ে তারপর দেখাই যে সুবিধাটা আসলে কি। তাহলে আমার ওই ডিজাইনটা নিয়ে আর চিন্তা করতে হবে না। এবার আমি রিলোড দিই। মজা বেশি হচ্ছে, এই এলিমেন্টটা আপনি কিন্তু অন্য কোনো, যখন পেজ বানাবেন বা প্রোডাক্ট পেজ বানাবেন সেখানে ইউজ করবেন। চলে আসছে। এখন আমি চাচ্ছি যে নিচের দিকে আবার এটা দিতে, তাহলে আমার প্রি ডিজাইন করা জিনিসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দেবো। চলে আসলো। আমি জাস্ট কন্টেন্ট দেবো হ্যালো, ও অটোমেটিক্যালি ডিজাইনটা পেয়ে যাবে। তো এই একটা সুবিধা, যে আমি যদি এলিমেন্টগুলো তৈরি করি, এটা কিন্তু আপনারা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করেন ওখানেও কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে পারেন। সোগান আস্তে আস্তে ইমপ্রুভ করছে, সোগান অনেক ভালো, এবং সোগানে কাজ করাটা একটু টাফ সত্যি কথা বলতে। বাট সোগানে টাফ হলেও এটাকেই চুজ করা উচিত আপনাদের, কারণ আপনি যখন এই ধরনের কাজগুলো চুজ করবেন, মার্কেট প্লেসে কিন্তু আপনি একাই বাদশা হয়ে যাবেন, কাজ করা ইজি হবে, কারণ কম্পিটিশন কম থাকবে। আর আপনি যদি এরকম কিছু ইউনিক ডিজাইন ক্লায়েন্টকে সাজেস্ট করেন বা যদি ডেমো হিসেবে দেন, সেটা কিন্তু খুবই ভালো। আই হোপ যে বুঝতে পেরেছেন। এখানে অনেকে কমেন্ট করেছেন, ভাইয়া ইমেজ অ্যান্ড টেক্সটের সেকশনটা অটোমেটিক আরেকটি ইমেজ অ্যান্ড টেক্সট সেকশনের
কন্টিনিউয়াস চেঞ্জ হবে, এরকম কিভাবে করব? সাইটের একটা প্রোডাক্ট পেজে ছিল, সেকশনটা অটোমেটিক্যালি আরেকটি ইমেজ অ্যান্ড টেক্সট সেকশনে চেঞ্জ হবে। এটা মনে হয় আপনি স্লাইডের কথা বলছেন। স্লাইডার কিন্তু আছে, শোগানে কিন্তু স্লাইডার আছে, সো ওইটা দিয়ে এটা করা যায়। সবাই জি, কথা বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, আমি অনেকদিন পরে আসছি, অবস্থা খুব খারাপ ছিল, এখন মোটামুটি ভালো। তারপরে আমার হাতটা এখনো ব্যথা করতেছে ক্লাস নেওয়ার সময়। ভাইয়া একটা কোশ্চেন ছিল, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন ভালো হবে নাকি ইউআই ইউএক্স? এটা আসলে একজন গ্রাফিক ডিজাইনার মেন্টর ভালো বলতে পারবে। এটা আমি হয়তো না বুঝার মতো বলবো, ওইটা আপনার আমার কাছে না জিজ্ঞেস করে একজন গ্রাফিক ডিজাইনারকে জিজ্ঞেস করেন, বেটার হয়। থ্যাংক ইউ সো মাচ গাইজ, ভালো থাকবেন। আমি ফুল স্টার আছি, আপনার সাথে কথা হয়েছিল। ওকে, কমেন্ট বেশি আসেনি। নেক্সট লাইভ আমি নেক্সট উইকে করব। আমি বলেছিলাম জাভাস্ক্রিপ্টে কাজ করব এবং সাথে আরো কিছু সেকশন বানাবো, এই ব্যানারের নিচেই বানাবো। আলহামদুলিল্লাহ আজকে আমরা উইথাউট এনি প্রবলেম আমরা লাইভটা শেষ করলাম। আশা করছি নেক্সট লাইভে দেখা হবে খুব শীঘ্রই। আর আমি মাঝে মাঝে চেষ্টা করি যে আপনাদের কিছু টিপস দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা কানেক্টেড থাকবো, টাচে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। বাদ যাবে না কেউ, শিখবে সবাই।